না খাতা কলম বের করে দেখি, আর ক্লাস করে নিই। খাতা কলমটাকে বের করো, তারপরে দেখা যাচ্ছে। দেখো ফিজিক্সের চ্যাপ্টার 9, এই চ্যাপ্টারটা কেমিস্ট্রির সাথে অর্ধেক ধরে রিলেটেড। আমরা যে গুণগত রসায়ন পড়েছি না, অর্ধেক ধরে পুরোপুরি মিল আছে, আর বাকি শুধু তেজস্ক্রিয়তা ওটাই শুধু আলাদা, তাছাড়া বাকি সবটাও কি প্রায় সেম। ওই জন্য আমরা পড়ে ফেলবো এটা। দেখো তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদের। তো শুরুতে দেখো, আগে লিখো দেখি, খাতায় লিখো নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়। লিখো দেখি নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়। নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়। দেখো তো নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয় সূত্র দেখেছি না আমরা? দেখো যে আর ইকুয়াল টু, এই যেরকম আর ইকুয়াল টু হচ্ছে R0 ইন্টু A⁴ এই ফর্মুলা দেখেছি কোনো? নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে R0 ইন্টু কত, A⁴ এখানে আর বলতে কি বোঝাচ্ছে? এই আর বলতে কি বোঝাচ্ছে? আর বলতে বোঝাচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। আর বলতে বোঝাচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। নিউক্লিয়াসের ব্যাসার্ধ। আর তোমার R0 বলতে কি? R0 বলতে একটা ধ্রুবক। এই ধ্রুবকের মান কত হয়? 1.2 ইন্টু 10⁻⁻⁻ কত -15 থেকে কত কাছাকাছি 1.5 ইন্টু 10⁻⁻⁻15 এত মিটার পর্যন্ত হয়। আমরা যদি ধরো ম্যাথ করতে হয় বাই ডিফল্ট, তাহলে আমরা এটার মান ধরে নিব, R0 এর মান ধরে নিব হচ্ছে 1.2 ইন্টু 10⁻⁻15 এত মিটার ধরে নিব। আর এখানে আমরা এ লিখছি না, এ বলতে কি বোঝাচ্ছে? ভর সংখ্যা। এ বলতে কি বোঝাচ্ছে? ভর সংখ্যা। সহজ সূত্র আর কি, এ বলতে বোঝাচ্ছে ভর সংখ্যা। তাহলে নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে যে আর ইকুয়াল টু R0 ইন্টু A⁴ যেখানে R0 হচ্ছে একটা ধ্রুবক আর এ হচ্ছে কি ভর সংখ্যা। তাহলে আমাদের নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এই যে আর এর সাথে ভর সংখ্যা সম্পর্ক কেমন দেখো তো, যে আর ইজ প্রপোর্শনাল লেখা যাবে না, যে আর ইজ প্রপোর্শনাল টু কত, A⁴ হচ্ছে কত 1/3। আর ইজ প্রপোর্শনাল টু কত, A⁴ তাহলে নিউক্লিয়াসের ব্যাসার্ধের সাথে তোমার ভর সংখ্যা সম্পর্ক হচ্ছে কেমন, এরকম। এটা আমরা এভাবে লিখতে পারি যে আর কিউব ইজ প্রপোর্শনাল টু তখন কত, শুধু এই লিখতে পারবো এই লাইনটা, তাই না? এখন তোমাকে এমসিকিউ দিব কীভাবে, একটা মৌলের জিনিসপত্র দেওয়া থাকবে, আর একটা মৌলের জিনিসপত্র বলবে যে এর ভর সংখ্যার মাধ্যমে প্রকাশ করো। আসো 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 আসো। আমি যদি একটু দেখি তোমাকে কেমন জিজ্ঞেস করবে এটা। দেখো আমরা কি শিখলাম বলতো, যে আর ইজ প্রপোর্শনাল টু কি লেখা যাবে? দেখো আমরা কি শিখলাম, যে আর ইকুয়াল টু হচ্ছে আমার কথা বলতো যে R0 ইন্টু A⁴ কত 1/3। আর হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, আর এ হচ্ছে কি ভর সংখ্যা। এবার দেখো 1 নম্বর কোশ্চেনটা আগে দেখো, আমাকে বলছে 16 ভর সংখ্যার নিউক্লিয়াসের ব্যাসার্ধ এত মিটার হলে 128 ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত হবে? তাহলে তোমাকে জাস্ট আগের মতোই, যেহেতু সমানুপাতিক সম্পর্ক আমরা নিব, দেখো তাহলে কী বলতে থাকো তো, যে 16 ভর সংখ্যার নিউক্লিয়াসের ব্যাসার্ধ এত। এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে আমার A1 এর মান, এটা A1 এর মান। আর এটা কার মান? এটা হচ্ছে আমার কার বলতো R1 এর মান। আর চাচ্ছে তোমাকে বলছে যে এত ভর সংখ্যা বিশিষ্ট, মানে এটা কার মান? এটা হচ্ছে আমার A2 এর মান। A2 এর মান যদি এটা হয়, তাহলে তারপর কী বলছে তার ব্যাসার্ধ কত হবে। তাহলে আমাকে দেখো তো, এলান থেকে আমি লিখতে পারবো এটা, এই লেখা যাবে না, যে R1 বাই লিখতে পারবো কত, যে R2 ইকুয়াল টু লিখতে পারবো A1 বাই হচ্ছে কত A2 টু দি পাওয়ার। দেখো তো একবারে কি 1/3 লেখা যাবে না এই লাইন থেকে? তাহলে আমি কি আমার দরকার কি R2 কে তাহলে উল্টে দেওয়া আগে, দেখো কী লেখা যাবে এটা, যে R2 ডিভাইডেড বাই হচ্ছে কত, যে R1 ডিভাইডেড বাই R1 ইকুয়াল টু আমরা লিখতে পারতাম এই পাশে যে A2 ডিভাইডেড বাই কত, A2 ডিভাইডেড বাই A1 ইন্টু হচ্ছে কত বলতো, পাওয়ার হচ্ছে কত 1/3 লেখা যাবে এখান থেকে। আমাকে বের করতে হবে কার মান? R2 এর মান। R2 এর মান বের করলে আমরা কি লিখবো জাস্ট, যে R2 ইকুয়াল টু এই পাশে থাকবে কত, যে R1 ইন্টু থাকবে হচ্ছে যে A2 ডিভাইডেড বাই হচ্ছে কত A1 আর টু দি পাওয়ার হচ্ছে কত 1/3। সোজা হিসাব নিকাশ একটু মিশাই দিয়ে একটু
তাহলে দেখো তো কী লেখা যাবে এই জায়গা থেকে, তাহলে দেখো তো R1 এর মান কত বলছে আমাকে, যে 3 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত মাইনাস কত 12 ইন্টু, বলো A2 এর মান কত 128, তাহলে 128, আর A1 এর মান কত, A1 এর মান বলছে 16, তাহলে 16 টু দি পাওয়ার হচ্ছে কত 1 ডিভাইডেড বাই কত 3। তো দেখো তাহলে 16কে না 128কে 16 ভাগ করলে কত হয়, কত হচ্ছে 8, আর 8 এর উপরে 1/3 মানে এটা কী লেখা যাবে বলো তো, এটা কী লেখা যাবে প্রকৃতপক্ষে 2 এর কত কিউব আর টু দি পাওয়ার কত লেখা যেত 1/3 লেখা যেত, এখানে আলটিমেটলি কী থাকছে শুধু 3 থাকছে, যে 3 দুগুণে কত হচ্ছে 6, তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 কোথায় আছে, এই যে 1 নম্বরে, তাহলে আমার উত্তর হচ্ছে কত 1 নম্বর। পারবো পারবো 2 2 2 2 2 বলো তো এটা, এই যে বলো এই 128/16 তো বুঝলাম, 128/16 তো বুঝলাম তাই না, 128/16 করে লেখা যাবে হচ্ছে 8, অ্যান্ড 8 টু দি পাওয়ার লেখা আছে তোমার 1/3, এই যে 8 টু দি পাওয়ার লেখা আছে কত 1/3, এখন তুমি চেষ্টা করে 2 এর মাধ্যমে লেখার, তাহলে 2 টু দি পাওয়ার 3 লেখা যাবে, তাহলে 3 থেকে গেল তাহলে শুধু 2, আর 2 দিয়ে গুণ করো তাহলে 3 দুগুণে কত হয়ে যাচ্ছে 6, এই তাহলে তোমরা এটা লিখো দেখি। এখান থেকে একটা রিটার্ন প্রশ্ন আসতে পারে, দেখলাম ভালোই আসছে ওর জায়গায়, কোশ্চেন লিখো দেখি বাংলা আগে লিখো, দেখাও যে সকল নিউক্লিয়াসের ঘনত্ব, দেখাও যে সকল নিউক্লিয়াসের ঘনত্ব সমান, দেখাও যে সকল নিউক্লিয়াসের ঘনত্ব সমান, দেখাও যে সকল নিউক্লিয়াসের ঘনত্ব কি সমান, এই তোমাকে ধরো দেখাতে বলছে, তাহলে কেমন দেখাবো এটা, দেখো আমরা ঘনত্বের সূত্র কি জানি বলতো, ঘনত্ব রো ইকুয়াল টু আমরা কি জানি বলতো, রো ইকুয়াল টু কত হয় m ডিভাইডেড বাই কত ভি, এম বলতে কি বোঝাচ্ছে নিউক্লিয়াসের ভর বোঝাচ্ছে, আর ভি বলতে কি নিউক্লিয়াসের ব্যাসার্ধ বোঝাচ্ছে। এবার দেখো তো খেয়াল করে দেখো, আমরা যদি একটা যেরকম আঁকি, এ ধরো নিউক্লিয়াস বললাম, এটা বাইরের কক্ষপথ, এটা বাইরের কক্ষপথ, তাহলে বলতো এই নিউক্লিয়াসের মধ্যে মেইনলি কে থাকে, প্রোটন আর নিউট্রন, এই নিউক্লিয়াসের মধ্যে মেইনলি থাকে হচ্ছে প্রোটন, মানে এম অফ পি থাকে, আর কি থাকে এম অফ কি থাকে এন থাকে, তাই না, প্রোটন আর কি থাকে নিউট্রন থাকে। এখন বলো প্রোটন আর নিউট্রনের ভরের পার্থক্য কেমন, খুবই কম না, প্রোটনের ভর লিখলে আমরা কত লিখবো, যে প্রোটনের ভর যদি আমরা লিখি তাহলে কী লিখতাম, এটা যে 1.67 কত 3 লিখবো ইন্টু 10 টু দি পাওয়ার কত মাইনাস 27 কত কেজি লিখবো, আর নিউটনের ভর কত লিখলে কত লিখতাম বলো তো, লিখতাম 1.67 কত 5 ইন্টু কত 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি, একদম প্রায় কাছাকাছি বলা যায়, তাই না। এবার খেয়াল করে দেখো, তাহলে এই যদি আমি লিখি এই যে ক্যাপিটাল এমের পরিবর্তে লিখি যে স্মল এম ইন্টু এ, তাহলে বলতে লেখা যাবে কিনা, দেখো লেখা যাবে কিনা, এ বলতে কি বোঝাচ্ছে বলতো ভর সংখ্যা না, দেখো প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা কী বলি ভর সংখ্যা বলি, তাহলে দেখো ধরো এটা আমি ধরো সোডিয়াম বললাম, আমি বললাম যে সোডিয়াম পরমাণু, তাহলে সোডিয়াম পরমাণু যদি হয় তাহলে সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা কত বলি আমরা 23 বলি না, 23টার মধ্যে 11টা আছে কি প্রোটন আর 12টা আছে কি নিউট্রন, এটা হচ্ছে আমার প্রোটন হচ্ছে 11টা আর 12টা হচ্ছে কি নিউট্রন, এর যোগফল হচ্ছে কত 23টা, এটা ভর সংখ্যা। এখন প্রোটন আর নিউট্রনের যেহেতু ভর প্রায় সমান, তাহলে আমরা ধরতে পারবো যে এখানে মানে মোট কি এই 11টা প্রোটন আর 12টা নিউট্রন আছে, তো যেহেতু প্রোটন আর নিউট্রনের ভর সমান তাহলে আমি বলতে পারবো যে কি 23টা আমার কাছে কি আছে প্রোটন আছে, তাই কি না, আর একটা প্রোটনের ভর আমি ধরলাম হচ্ছে এম, আর ভর সংখ্যা যদি আমি গুণ করি তাহলে মোট নিউক্লিয়াসের ভর পেয়ে যাবো না, তো ওইভাবে লিখলাম এটা। তাহলে আবার বলি কথাটা কী করলাম দেখো তো, আমরা লিখলাম রো সমান সমান কিছু না, আমরা কী লিখবো আগে যে এম ডিভাইডেড বাই কত ভি, আমরা যাচ্ছি নিউক্লিয়াসের ঘনত্ব বের করতে, তাহলে নিউক্লিয়াসের ঘনত্ব মানে কি নিউক্লিয়াসের ভর বাই কি নিউক্লিয়াসের আয়তন, তো নিউক্লিয়াসের ভর মানে কি নিউক্লিয়াস গঠিত হয়েছে কি দ্বারা তোমার নিউক্লিয়ন দ্বারা, তাই না, নিউক্লিয়ন বলতে আমরা ভর সংখ্যা বুঝি, অ্যান্ড ভর সংখ্যা একটা প্রোটনের ভর হচ্ছে কত স্মল এম, আর জয়টা ভর সংখ্যা থাকবে এটা গুণ করে দিলে আমি কি নিউক্লিয়াসের ভর পেয়ে যাচ্ছি, তাহলে এই ক্যাপিটাল এমের পরিবর্তে আমি লিখতে পারবো এই জায়গায় যে এম ইন্টু কি লিখতে পারবো এ বলতে বোঝাচ্ছে কি ভর সংখ্যা, আর তোমার এই যে এম বলতে কি বোঝাচ্ছে একটা প্রোটনের ভর, যেহেতু প্রোটন এবং নিউট্রনের ভর কি সমান ওই জন্য লিখলাম এটা। আর নিচে দেখো তো কি লেখা আছে, এটা কি লেখা আছে বলতো আয়তন, কার আয়তন নিউক্লিয়াসের আয়তন, তো নিউক্লিয়াসের আয়তন নিউক্লিয়াস কেমন হয় গোলাকার, তাই না, নিউক্লিয়াস কেমন হয় গোলাকার, তাহলে গোলকের আয়তনের সূত্র কি বলতো 4/3 ইন্টু কি লিখবো পাই ইন্টু কত আর এর কি লিখবো কিউব, তাহলে এ আর বলতে কার ব্যাসার্ধ বুঝাবে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, আর একটাকে আমরা নিউক্লিয়াসের ব্যাসার্ধের সূত্র কি দেখলাম বলতো, নিউক্লিয়াসের ব্যাসার্ধের সূত্র ছিল যে আর ইকুয়াল টু ছিল এরকম যে আর নট ইন্টু কত ছিল যে এ টু দি পাওয়ার কত বলতো 1/3, তাহলে খেয়াল করে দেখো বাকিটুকু এই নিচে 3 আছে না, এই 3টা উপরে যাবে, তাহলে 3 কে আমরা উপরে লিখতে হলে কি লিখতে পারবো 3 ইন্টু এম ইন্টু কি লিখতে পারবো এ ডিভাইডেড বাই নিচে কি লিখতে পারছি দেখো তো 4 মধ্যে থাকলো পায়ের মধ্যে থাকলো ইন্টু দেখো আর এর পরিবর্তে আমরা কি ওটা বসাবো এবার, আর এর পরিবর্তে আমরা লিখতে পারবো আর নট ইন্টু কি লিখতে পারবো এ টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার কি লিখতে পারবো এই জায়গায় কিউব, বুঝা গেল কথা।
কিছুই করে নেবে। দেখো রো সমান সমান m/v লিখেছি, m বলতে নিউক্লিয়াসের ভর বোঝাচ্ছে, তাহলে m(p) ইন্টু হচ্ছে কত a, তাহলে মোট ভর পেয়ে গেলাম নিউক্লিয়াসের ভর। আর আয়তন, আয়তন মানে কি লিখবো 4/3πr³, আর মানে বোঝাচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধের পরিবর্তে আবার লিখতে পারবো r0 × 10⁻⁴ ওটাই বসাচ্ছি। এবার দেখো এটা কিউব লিখলে তুমি কি লিখতে পারবে দেখো তো, এরপরে লাইন তাহলে 3 × m × a, এটা ঠিক থাকছে উপরে, আর নিচে দেখো তো 4 ছিল, 4π আগে লিখে ফেলি, তাহলে 4π লিখে ফেললাম, ইন্টু দেখো তো r0 এর উপরে কিউব হচ্ছে না, তাহলে আমি কি লিখতে পারবো r0⁻³ ইন্টু a⁻1/3 আছে, তার উপরে আবার কিউব, তাহলে শুধু কি আসবে a, তাহলে a লিখলাম এই জায়গায়। দেখো তো এই যে a আর a কেটে যাচ্ছে না, তাহলে শুধু কি থাকছে বলো তো, শুধু থাকছে তোমার এটা যে 3 × m, তাই না, আর ডিভাইডের নিচে কি থাকছে 4π ইন্টু হচ্ছে কত r0 এর হচ্ছে কত কিউব। তাহলে দেখো তো r0 এর মানটা ধ্রুবক না, আর m বলতে কার m বুঝাচ্ছে আমরা, প্রোটনের m, তাহলে দেখো তো এই জায়গায় কোনো মানে নির্ভরশীলতা থাকলো, আর আমি যদি সোডিয়াম বলি তারও নিউক্লিয়াসের ঘনত্ব এটাই হবে, যদি আমি কি বলতাম বেরিলিয়াম বলতাম তারও নিউক্লিয়াসের ঘনত্ব কী হবে, এটাই হবে, কারণ নিউক্লিয়াসের ঘনত্ব বের করতে আমার লাগছে কি, শুধু লাগছে প্রোটনের ভর লাগছে, আর কার এই r0 এর মান লাগছে। r0 এর মান আমরা একটাই কত বললাম বলছিলাম মূলত, r0 এর মানটা কত বসাবো আমরা, r0 এর মান বসাবো হচ্ছে 1.2 ইন্টু কত 10⁻⁻15 কি লিখবো মিটার। পারবো? তুলো দিকে এটা, সামনের দিন ক্লাস টেস্ট থাকবে, যে দেখাও যে প্রায় সকল নিউক্লিয়াসের এই ঘনত্ব কেমন সমান। বলো বলো বলো, আমি বলি দেখো, আমি বলি দিকে দেখো, আমি বলি এই দেখে খেয়াল করে দেখো, আমি লিখি দেখো রো ইকুয়াল টু আমি কী লিখছি বলো, রো ইকুয়াল টু আমি কী লিখছি m/v লিখছি না, আমি এ ঘনত্বটা কার বের করছি সেটা বলো তো আগে, নিউক্লিয়াসের, তাহলে এ ভরটাও কার হবে, নিউক্লিয়াসের ভর। এখন দেখো নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের মধ্যে মেন লিখে থাকে হচ্ছে নিউট্রন থাকে প্লাস কি থাকে প্রোটন থাকে, তাই কি না। এখন দেখো নিউট্রন আর প্রোটন এই দুটা মিলাই ধরো, আমি ধরলাম যে সোডিয়ামের জন্য এই মানটা কত ছিল 23 ছিল না, ছিল না, অ্যান্ড নিউট্রন এবং প্রোটনের ভর কাছাকাছি কি এমন সমান না, তাহলে যে কটা প্রোটন সেই কটা নিউট্রন লিখতে পারবো আমরা। তো নিউট্রনের জায়গায় ধরো আমি পি বসাচ্ছি, এই জায়গায় তাহলে পি বসাবো, তাহলে পি প্লাস পি হয়ে যাবে না এটা, তাহলে কত 23 লিখতে পারবো না। তাহলে সব কয়টা মানে প্রোটনেরই যোগফল হতো 23 না, মোট প্রোটনের যোগফলই কত 23, একটা প্রোটনের ভর হচ্ছে কত 23টা, আর মোট প্রোটন আছে কয়টা না, একটা প্রোটনের ভর হচ্ছে কত থাকলো কিছু একটা m, আর প্রোটন আছে মোট কয়টা 23টা, তাহলে ওই জন্য আমি 23 গুণ করছি এই জায়গায়, এই জায়গায় লিখছি আমি কি লিখছি যে m ইন্টু কি লিখছি a, এটা হচ্ছে তোমার একটা নিউক্লিয়নের ভর, আর নিউক্লিয়ন আছে তোমার মোট কয়টা 23টা, এরকম। নিউক্লিয়াসের ভর বলতে কি বোঝাচ্ছে, একটা নিউক্লিয়নের ভর ইন্টু হচ্ছে কত নিউক্লিয়ন সংখ্যা, বা মোট নিউক্লিয়নের সংখ্যা ইন্টু হচ্ছে ভর সংখ্যা, তাহলে এটা পাচ্ছি ভর, আর নিচে পাচ্ছি হচ্ছে এটা কত পাচ্ছি ভি, তো আমরা বুঝতে পারছি যে 4/3 × πr³ লিখবো। আবার কে না বুঝলে আবার বলো দেখি, বলছি কিন্তু পরীক্ষা আসবে, পারা যাবে, এই প্রমাণ পরীক্ষা আসবে, বলবে তোমাকে যে দেখাও যে প্রায় সকল নিউক্লিয়াসের ভর কেমন সমান। এরপরে দেখো আমি কিন্তু স্লাইড দেবো না, খাতায় তুলতে হবে যা বলছি। এরপরে দেখো আমরা পড়বো, তো আগে আমরা মানে কী বলে কেমিস্ট্রি ক্লাস করে দেখা যায় কি ম্যাথ করলে শেষ দিকে টাইম থাকে না, তাই না, আমরা আজকে শুরু দিয়ে ধরো ম্যাথ দিয়ে শুরু করবো একদম ভালোভাবে, যেন সব বোঝা যায় ভালোভাবে, এদিকে খেয়াল করে দেখো। তো শুরুতে আমরা পড়বো হচ্ছে কি, শুরু দিয়ে শুরু করি নাও, লিখো তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র, লিখো দিই খাতায়, লিখো তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র, লিখো তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র, লিখো তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র। তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র, তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র। এটা আমার কি বলছে বলো তো, এটাকে আমার বলছে যে কোনো তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়ের হার ওই সময়ে অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক, ওই সময়ে অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক, আমরা এটা এইচএসসিতে পড়ে এসেছি যে তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র হচ্ছে কোনো তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়ের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর
ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। তাহলে বলো দেখি, এই যে তেজস্ক্রিয়তার ক্ষয়ের যে হার, এই তেজস্ক্রিয়তার ক্ষয়ের হার, এটা আমরা কী দ্বারা প্রকাশ করি বলতো? ডিএন ডিভাইড বাই কি লিখে এটাকে? ডিটি। ডিএন বাই ডিটি বলতে কী বোঝায়? তেজস্ক্রিয়তার ক্ষয়ের হার। তাহলে ক্ষয়ের হার আমার কী বলছে? যে অক্ষত পরমাণুর সংখ্যার কেমন বলতো? সমানুপাতিক। তাহলে ডিএন বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু কত? এন। মানে যত বেশি পরিমাণ থাকবে তত বেশি পরিমাণ কী হবে? ক্ষয় হবে। যত কম পরিমাণ থাকবে তত কি? কম পরিমাণ ক্ষয় হবে। এটা আমরা তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র থেকে পাই যে ডিএন বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কত? এন। তো প্রপোর্শনাল চিহ্ন উঠালে আমরা কী পাই? এটা সমানুপাতিক ধ্রুবক পাই। তখন কী আসে বলো তো? এই জায়গায় আসে আমার এটা যে ডিএন ডিভাইডেড বাই ডিটি, ডিএন বাই ডিটি ইকুয়াল টু আসে মাইনাস এন ইন্টু কত? ল্যামডা। তাহলে এখানে সমানুপাতিক ধ্রুবক হিসেবে কী আসলো? মাইনাস ল্যামডা। তো মাইনাস আসার কারণ কি? দেখো তো, এটা তুমি কী লিখছো? এটা লিখছো হচ্ছে ক্ষয়ের হার। তো ক্ষয় মানে কি? কমে যাওয়া। তো কমে যাওয়ার জন্য আলটিমেটলি আসছে মাইনাসটা, আর সমানুপাতিক ধ্রুবক হিসেবে আসছে আমাদের কি? ল্যামডা। ল্যামডাকে আমরা কী বলি? অবক্ষয় ধ্রুবক। দেখো তো আমরা এই সূত্র দেখেছি কিনা আগে, যে এন ইকুয়াল টু হচ্ছে কত? যে এন নট ইন্টু কত? ই টু দি পাওয়ার কত? মাইনাস ল্যামডা। এই সূত্র দেখেছি না? এই সূত্রে তোমার প্রতিপাদন লাগবে। ভার্সিটি ধরো মেইনলি এখন এই কিছু টাইম ধরে খুব প্রতিপাদন দিচ্ছে। তো তোমার এই প্রতিপাদনটা মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, যে এন ইকুয়াল টু এন নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি, এটা প্রমাণ করতে বলবে। তাহলে প্রমাণটা শুরু করবে কোথেকে? এই তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র থেকে শুরু করবো হবে। দেখো আমরা শুরু করি, এটা দেখি শুরু থেকে আমরা লিখবো এটা। তাহলে দেখো আগে তুমি কি লিখবা? লিখবা যে তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র হতে আমরা কি জানি? তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র হতে আমরা জানি যে ডিএন ডিভাইডেড বাই ডিটি। এই যে ডিএন ডিভাইডেড বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু কত? এন। এটা কি তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র থেকে পেলাম আমরা। এরপরে দেখো তো কি লেখা যায়? সমানুপাতিক ধ্রুবক উঠালে তাহলে বা এখানে আমরা লিখতে পারবো, পরে তুলো, আমি পরে আগে বুঝে নাও। দেখো তাহলে ডিএন বাই ডিটি ইজ ইকুয়াল টু লিখলে আমরা কি লিখতে পারবো? মাইনাস এন ইন্টু কি লিখতে পারবো? ল্যামডা। এটুকু ধরে লিখতে পারলাম সমান চিহ্ন ওঠার পর। এখন তোমাকে কী করতে হবে? ওই সূত্রে প্রতিপাদন করতে হবে। তাহলে তুমি আগে দেখো এখানে ডিএন আছে না, আর এই পাশে একটা এন আছে। তো ডিএন এর নিচে এনকে জোর করে নিয়ে এসো। তাহলে দেখো তো কী লেখা যাবে জায়গায়? তাহলে যে ডিএন ডিভাইডেড বাই তুমি কি লিখতে পারবা? এন লিখতে পারবা ইকুয়াল টু কি? মাইনাস ল্যামডা ইন্টু কি? ডিডি লিখা যাবে না? এই লাইনটা লিখা যাবে। জাস্ট ওই যে এনকে আমি এই পাশে নিয়ে আসলাম, ডিডিকে ওই পাশে নিয়ে গেছি, তাহলে লিখা যাবে লাইনটা। এরপরে তুমি কী করো? ইন্টিগ্রেট করো। তাহলে ইন্টিগ্রেশন অফ, যদি এটা লিখি যে ডিএন ডিভাইডেড বাই আমি লিখবো হচ্ছে যে এন ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ল্যামডা ইন্টু হচ্ছে কত? ডিটি। লিখলাম এটা। এবার দেখো তো, এটা সূত্র দেখেছেন আমরা যে ইন্টিগ্রেশন অফ এই যে ডিএক্স বাই এক্স, এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স মানে 1 বাই এক্সের ইন্টিগ্রেশন। তাহলে এটা কত হয় বলো তো? এটা কত হয়? লন এক্স। এটা হয় কত? লন এক্স। তাহলে বাম পাশে আমার কী আছে? ইন্টিগ্রেশন অফ কত? ডিএন বাই এন। তাহলে বাম পাশে আমি কী পাবো? লন এন পাবো। তাহলে এন থেকে কী পাচ্ছি? আমি এন থেকে পাচ্ছি যে লন আর কি পাচ্ছি? এন। তাহলে লন এন ইকুয়াল টু মাইনাসটা বাইরে চলে আসলো, আগে থেকে ছিল বাইরে থাকলো। আর দেখো তো ল্যামডা আর ডিটি, তাহলে ল্যামডা ডিটি দেখো তো আমরা এরকম করেছি না? ধরো ইন্টিগ্রেশন লেখা আছে এরকম যে 5 আর ইন্টু লেখা আছে ডিএক্স। ইন্টিগ্রেশন কি লেখা আছে? 5 ডিএক্স। তাহলে 5 ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয়? 5 বের হয়। আর ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয়? এক্স। এখানে কত লিখি? 5x লিখি। সেরকম ইন্টিগ্রেশন অফ কি? ল্যামডা ইন ডিটি। ল্যামডা বাইরে চলে আসলো, তাহলে মাইনাস কি? ল্যামডা লিখবো। আর ডিটি এর ইন্টিগ্রেশন কত হবে? টি। আর দেখো তো এটা কি ডিফিনাইট নাকি ইনডিফিনাইট? বলো তো এখানে কি লিমিট দেওয়া আছে? না, লিমিট ছাড়া আমরা কি একটা সি আসে না? প্লাস সি একটা এক্স আসে। তাহলে আমরা কি লিখতে পারবো? এর পরে কি? প্লাস একটা কি আসবে? সি আসবে। এখন সি এর মানটাকে বের করতে হবে। এবার দেখো তাহলে আমরা যেটা পড়েছি না, এই সূত্র তো আমরা দেখেছি না যে এন ইকুয়াল টু হচ্ছে কত? এন নট ইন্টু ই টু দি পাওয়ার কত? মাইনাস ল্যামডা। এটা দেখেছি না? এই সূত্রের মধ্যে এন নটের পরিচয়টা কী বলতো? এটা কি? শুরুতে প্রারম্ভিক। আর এটা কি? টি সময় পরে যে পরিমাণ থাকে এটা, তাই না? তাই খেয়াল করে দেখো, আমি যাচ্ছি কি? সি এর মানটা বের করতে যাচ্ছি। তাহলে দেখো শুরুতে আমরা যদি কী জানি বলতো যে টি ইকুয়াল টু জিরোতে, টি ইকুয়াল টু জিরোতে যে এন এর পরিমাণটা কী থাকে? এন এর পরিমাণ থাকে কত? এন নট পরিমাণ, তাই না? টি ইকুয়াল টু জিরোতে মানে একদম যখন শুরু হয়, ভাঙন শুরু হয়, তো ভাঙনের শুরুতে অক্ষত পরমাণুর সংখ্যা কী থাকে? প্রারম্ভিক পরমাণুর সংখ্যা সমানুপাতিক থাকে, সমান থাকে। এরপর ধীরে ধীরে কমতে থাকে। তাহলে দেখো আমরা যদি এখন এন এর মানটা এন নট বসালে কী পাচ্ছি? দেখো তো টি এর মান 0, এন এর মান এন নট বসালে কী পাচ্ছি? দেখো তো এই জায়গায় পাচ্ছি হচ্ছে কত? লন এন এর পরিবর্তে এন নট লেখা যাবে ইকুয়াল টু, দেখো টি এর মান তুমি যদি 0 বসালে এরপর পুরো বারটা কি? নাই হয়ে যাবে। এবার বাদ, তাহলে জাস্ট কী থাকলো বলো তো? ইকুয়াল টু কত? সি হয়ে যাচ্ছে। তাহলে সি এর মান আমি কী পেলাম? লন কী পেলাম? এন নট পেলাম। সি এর মান কী পেলাম? লন এন নট। তাহলে এটাকে ধরো আমি যদি 1 দিতাম, এটাকে যদি আমি 1 দিতাম, তাহলে দেখো তো এবার সি এর মানটা 1 নম্বরে যদি আমি বসাই, সি এর মান 1 নম্বরে বসাই, সি এর মান 1 নম্বরে, সি এর মান 1 নম্বরে, সি এর মান 1 নম্বরে বসাই। তাহলে সি এর মান যদি আমি ধরো 1 নম্বরে বসাই, তাহলে কী পাচ্ছি? দেখো তো আমি পাচ্ছি এই পাশে হচ্ছে আমার যে লন এন ইকুয়াল টু মাইনাস ল্যামডা ইন্টু টি প্লাস এই জায়গায় লিখতে পারবো হচ্ছে লন কি লিখতে পারবো বলতো? লন কত? এন নট, তাই না? এই পর্যন্ত বোঝা গেল? কী করলাম? কিছুই করি না, আমি দেখো আগে সূত্র লিখলাম তেজস্ক্রিয়ত ক্ষয় সূত্র, এরপর সমানুপাতিক চিহ্নটা উঠে সমান সমান লিখলাম, তাহলে মাইনাস ইন্টু এন ল্যামডা আসলো। এরপর জাস্ট এনকে আগে নিচে নিয়ে গেছি, নিচে নিয়ে যাওয়ার পর জাস্ট ইন্টিগ্রেট করেছি। ইন্টিগ্রেট করার পর আমার লাইন আসলো কোনটা? এইটা।
এটা আসার পর আমি এখন সি এর মানটা বের করবো। দেখো তো শুরুতে একদম টাইম ইকুয়াল টু 0-তে কি হয়, এন এর মানটা কি থাকে, এন নটের মানের সমান থাকে। তাহলে জাস্ট আমি টি এর মানটা 0 বসাচ্ছি আর এন এর মানটা এন নট বসালাম, দিয়ে সি এর মানটা বের করে নিয়েছি। এন্ড সি এর মান জাস্ট আবার ওই 1 নম্বরে বসিয়ে দিলাম। এবার দেখো তো এন নট লনটাকে পাশে নিয়ে এসো, এন নটকে একদিকে নিয়ে আসি। দেখো তো লন কি লেখা যাবে, এন মাইনাস এর পাশে কি লেখা যাবে, যে লন কত এন নট ইকুয়াল টু পাশে আমি লিখতে পারবো মাইনাস ল্যামডা ইন্টু কত টি, লেখা যাবে না। এরপর দেখো তো লনের ধর্ম আছে না, যে লন এ মাইনাস লন বি, তাহলে কি লেখা যাবে, লন এ বাই বি লেখা যাবে। তাহলে আমরা লিখবো এটাকে, তাহলে বাদে লিখবো কি লিখবো বলো তো, যে লিখবো যে লন এন বাই কি লিখবো এটাকে, লন এন বাই এন নট ইকুয়াল টু কি লিখবো পাশে বলো তো, যে মাইনাস কত ল্যামডা ইন্টু কত টি, তাই না। তো দেখো তো এটা কি লেখা আছে, লন এন বাই কি এন নটের পরিমাণ পেলাম এটা। এখন দেখো তো আমরা কি জানি বলো, পরের পেজ যাবো। টু 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 উপরে যাচ্ছে না কেন, দেখো তাহলে এবার দেখো তো এই লন মানে কি বলতে পারো, লন মানে প্রকৃতভাবে কি হয়, এই লন মানে হচ্ছে প্রকৃতভাবে কত, লগ ই বেস সামথিং, তাই না, লগ কত ই বেস সামথিং। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারবো, তুমি না লিখলে হবে এটা, তুমি লগ ই বেস এটা আমরা কি লিখতে পারবো, এন বাই কি এন নট লিখতে পারবো ইকুয়াল টু হচ্ছে কত মাইনাস ল্যামডা ইন্টু কত টি। তো লগের ধর্ম হচ্ছে ই এর উপর যদি তুমি এই পাওয়ারকে নিয়ে আসো তখন এটা কোন জায়গায় চলে যায়, ডান পাশে চলে যায়। তাহলে সময় আমরা লিখতে পারবো এই জায়গায় যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি ইকুয়াল টু হচ্ছে কত এন ডিভাইডেড বাই কত এন নট। তাহলে জাস্ট তোমার এন দরকার ছিল, তাহলে গুণ করে দেবে এটাকে, তাহলে তুমি লিখতে পারবে এন ইকুয়াল টু লিখতে পারবা যে এন নট ইন্টু ই টু দি পাওয়ার কত মাইনাস ল্যামডা ইন্টু টি। এই যে আমার প্রমাণ হয়ে গেল, পারবো। শেষ করো দেখি তুলে, এটা আসবে পরীক্ষায়, আগেরটা আসবে এটাও আসবে, আগে শেষ করে দেবে আরেকবার বলছি কেমন হলো, কোনটা কোনটা এটা ছোট করা যায় না, দেখো এই প্রমাণ পরীক্ষা আসবে। কেউ বুঝেনি এমন আছো, আর বলবো পারা যাবে, সামনের দিন পরীক্ষা লিখতে পারবা, কালকে লিখতে হবে কিন্তু আবার, হয়েছে না এটা, হয়েছে, তা না আমরা তারপরে যাই। এটা খেয়াল করতে আমরা দুইটা সূত্র ছিলাম বলতো, প্রথম জিনিস ছিল এটা আমার যে ডিএন ডিভাইডেড বাই ডিটি, এই যে ডিএন বাই ডিটি ইকুয়াল টু আমরা মান না লিখলে মানে সূত্রের জন্য তখন মাইনাস লিখতাম, আর মান বিবেচনা করলে আমরা কি লিখতে পারবো যে এন ইন্টু কি লিখতে পারবো বলতো ল্যামডা। তাহলে ডিএন বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে কত এন ইন্টু ল্যামডা। তাহলে ডিএন বাই ডিটি এই টার্মটাকে আমরা কি বলি বলতো, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলছি কি ক্ষয়ের হার, এটাকে আমরা কি বলছি ক্ষয়ের হার, ক্ষয়ের হার, তেজস্ক্রিয়তার কি বলছি আমরা ক্ষয়ের হার। তাহলে এটার এসআই একক হচ্ছে, এটার এসআই একক, এটার তোমার এসআই ইউনিট, এটার এসআই ইউনিট কি বলতে পারবা, এটার এসআই ইউনিট হচ্ছে কি বলতো যে ডিকে পার সেকেন্ড, ডিকে পার সেকেন্ড, অথবা একটা কি লেখা যায় বেকরেল, এটা কি লিখে বিকিউ লিখে। তাহলে ক্ষয়ের হার, তেজস্ক্রিয়তার ক্ষয়ের হার, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি ডিএন বাই ডিটি। তো ডিএন বাই ডিটির একক হচ্ছে কি বলতো এসআই ইউনিট হচ্ছে কত ডিকে পার সেকেন্ড অথবা কি বেকরেল। এটা আরেকটা একক আছে, এটা আরেকটা একক হচ্ছে কি কুড়ি, আরেকটা একক হচ্ছে কি কুড়ি, আর একটা এককের নাম হচ্ছে কুড়ি। তো কুড়িকে আমরা লিখি সিআই দ্বারা, সিআই দ্বারা। তো কুড়ি আর বেকরেলের মধ্যে একটা সম্পর্ক আছে, বা ডিকে পার সেকেন্ডের মধ্যে একটা সম্পর্ক আছে এরকম যে 1 কুড়ি, এই যে 1 কুড়ি 1 সিআই ইকুয়াল টু হচ্ছে কত 3.7 ইন্টু কত বলতো 10 টু দি পাওয়ার 10 কি বেকরেল। তাহলে বিকিউ লিখতে পারবো, অথবা কি লিখতে পারবো বলতো ডিকে পার সেকেন্ড লিখতে পারবো এটাকে। তাহলে বেকরেল বাবা লিখতে পারবো এটাকে ডিকে পার সেকেন্ড, ডিকে পার কি লিখতে পারবো সেকেন্ডও লিখতে পারবো, পারবো। এখন তোমাকে যদি বলে এমসিকিউর মধ্যে যে 2 কুড়ি সমান কত বেকরেল, তাহলে কী হবে বলো তো, যদি বলে 2 কুড়ি সমান কত বেকরেল, তোমাকে বলতেছে যে 2 কুড়ি সমান কত বেকরেল, যদি বলে যে 2 কুড়ি এই যেরকম লেখা আছে ধরো যে 2 কুড়ি ইকুয়াল টু হচ্ছে কত বেকরেল, 2 কুড়ি সমান হচ্ছে কি কত বেকরেল। তাহলে 2 কুড়ি, তাহলে 1 কুড়ি সমান কি হয় 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 বেকরেল। তাহলে জাস্ট 2 দিয়ে গুণ করে দেবে এটাকে, তাহলে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার কত লিখবো বলো তো, কত লিখবে জায়গায়
3.7 ইন্টু 10 টু দি পাওয়ার কত লিখবো 10, তাহলে গুণ করলে কত আসে 7.4 ইন্টু কত 10 টু দি পাওয়ার 10 বেক্রেল। এটা না বলে তোমাকে এটা বলে যে এখন তোমার হচ্ছে তেজস্ক্রিয়তার মান দেওয়া আছে যে ডিএন বাই ডিটি, যে ডিএন বাই ডিটি এটার মান তোমাকে দেওয়া আছে বলছে যে 4 মাইক্রোকুরি, এই যে 4 মাইক্রোকুরি। এটা যদি হয় তাহলে এটা সমান তোমাকে বলতেছে যে কত বেক্রেল বলছে, তোমাকে বলছে যে তেজস্ক্রিয়তার হার এখন দেওয়া আছে 4 মাইক্রোকুরি, 4 মাইক্রোকুরি দিয়ে বলছে এবার যে কত বেক্রেল। তাহলে কী করবো, কিছুই না, আগের মতোই। তাহলে দেখো এটা কি তোমাকে আগে কী দেওয়া আছে 20 মাইক্রোকুরি দেওয়া আছে না, তাহলে মাইক্রোকুরি আগে তুমি নর্মালি কুড়িতে নাও, তাহলে মাইক্রোকে কীভাবে না বলো তো আমরা শিখেছিলাম এর আগে, বলো দিলে কী হয় 4 আছে তাই না, তাহলে 4 লেখা আছে যে মাইক্রোকুরি, 4 মাইক্রোকুরি, তাহলে কী করবো আগে কুড়িতে নিই, তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার কত লিখবো -6, তাহলে এত কী হলো 20 হলো এটা, আর 1 কুড়ি সমান আবার কত 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10, জাস্ট গুণ করে দাও এটাকে, তাহলে ইন্টু কী করবো যে 3.7 ইন্টু কত 10 টু দি পাওয়ার হচ্ছে কত 10, তাহলে গুণ করলে কী থাকবে বলো তো, আগে পাওয়ারটা হিসাব করে দেখো 10 টু দি পাওয়ার কত আসছে বলো, 10 টু দি পাওয়ার কত আসছে আগে 10 আর -6, তাহলে কী আসবে এদিকে 4 আসবে, আর 4কে এখন এদিকে গুণ করবো, তাহলে 37 4 গুণ করে কত হয় কত 14 পয়েন্ট কত আসছে 8, এই তো। তাহলে এখন যদি আমি এর দশমিকের সামনে লিখতাম 1 পয়েন্ট লিখতাম, কত লিখতাম বলো তো 1.4 লিখছি, তাহলে পাওয়ার কত লিখবো, দশমিকের সামনে আসলে পাওয়ার বাড়ে না কমে, বাড়ে, এখন কি পজিটিভ আছে না, তাহলে 4 থেকে বাড়বে কত হবে 5, লিখে লিখবো 10 টু দি পাওয়ার কত লিখবো 5, এত লিখবো বেক্রেল। পারবো তাহলে এমসিকিউ আসলে পারবো, তাহলে গেল। আরেকটা কথা দেখো এইচএসতে আসতো, এটা ভালো একটা এমসিকিউ দেখো তো, তাহলে দেখো তোমাকে জিজ্ঞেস করে যে তেজস্ক্রিয়তার একক কী, তাহলে তুমি কী বলবে, একটা বলবে কি ডিকে পার সেকেন্ড, একটা বলবে কি বেক্রেল বলবে, একটা কি বলবে কুরি বলবে, আরেকটা আছে কি রাদারফোর্ড, নাম শুনেছেন বিজ্ঞানীর নাম শুনেছে রাদারফোর্ড, তো এটা কিন্তু তেজস্ক্রিয়তার একটা কি হয় এককও হয়, ওখানে লিখে রাখো পাশে, এই যে তেজস্ক্রিয় একক তুমি কী কী লিখলা ডিকে পার সেকেন্ড, বেক্রেল লিখলা, কুরি লিখলা, আরেকটা লিখে রাখো রাদারফোর্ড, রাদারফোর্ডও একটা একক হয় তেজস্ক্রিয়তার। পারবো, এইবার দেখো তাহলে ওটার পরে আমরা শিখলাম এই যে শিখলাম না যে n ইকুয়াল টু কত শিখলাম, যে n ইকুয়াল টু n0 ইন্টু ই টু দি পাওয়ার কত মাইনাস ল্যামডা ইন্টু টি শিখলাম তাই না। এখানে দেখো n বলতে কী বোঝাচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা, n0 বলতে কী বোঝাচ্ছে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা, আর ল্যামডা বলতে কি অবক্ষয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক, আর টি বলতে কি সময়। এটাতে আমরা পরে আসছি, আগে দেখো তো এই লাইনটা লিখে আগে দেখো, আমরা দেখো 3টা টার্ম আছে এরকম যে অর্ধায়ু, গড় আয়ু, তারপর অবক্ষয় ধ্রুবক একটা লাইন আছে, ওই সম্পর্কটা আগে লিখে ফেলি, তারপর এটাতে আসছি, এটা দিয়ে মেনলি আমাদের পড়াশোনা করতে হবে বেশি। দেখো তো অর্ধায়ুক আমরা কী দ্বারা প্রকাশ করি বলতো টি হাফ দ্বারা, টি হাফ দ্বারা আমরা কী প্রকাশ করি অর্ধায়ুকে, তাহলে অর্ধায়ু টি হাফ ইকুয়াল টু সূত্র হচ্ছে কি যে ln 2, অর্ধায়ু ইকুয়াল টু হচ্ছে কত ln 2 ডিভাইড বাই কী লেখা যায় ল্যামডা, আর ইকুয়াল টু দেখো তো ln 2 একটা ভ্যালু আছে না, ln 2 ভ্যালু কত বলো তো 0.693 বাই তুমি চাইলে কি ল্যামডা লিখতে পারবা, আর এটাকে আমরা কী বলি অবক্ষয় ধ্রুবক বলি। তো অবক্ষয় ধ্রুবক আর গড়ায়ুর মধ্যে একটা সম্পর্ক আছে, কেমন বলতে এটা পরস্পর কেমন হয় উল্টা, তাহলে টাও ইকুয়াল টু কী লেখা যায় 1 বাই ল্যামডা, তাহলে এখানে আমি চাইলে কী লিখতে পারবো, তো এখানে চাইলে আমি লিখতে পারবো 0.693 ইন্টু হচ্ছে কত টাও, তাহলে তুমি এই লাইনটা মনে রাখলে হবে যে টি হাফ অর্ধায়ু ইকুয়াল টু হচ্ছে ln 2 বাই ল্যামডা, ln 2 মনে না রাখলে তুমি মনে রাখবে 0.693 বাই ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 0.693 ইন্টু কত টাও, মনে থাকবে লাইনটা। এখানে বলতো এখানে আমরা টাও বলতে কী বুঝাচ্ছি, এর মান এর নাম কি, টাওয়ারের নাম কি, এর নাম হচ্ছে কি গড় আয়ু, এটার নাম হইতেছে আমার গড় আয়ু, গড় আয়ু। আর এই যে ল্যামডা বলতে আমরা কী বুঝাচ্ছি ল্যামডা, এটা কিন্তু কী বলছো তো অবক্ষয় ধ্রুবক, এটাকে আমরা বলি অবক্ষয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক, অবক্ষয় ধ্রুবক, ধ্রুবক অবক্ষয় ধ্রুবক বা হচ্ছে কি ক্ষয় ধ্রুবক, আর টাওকে আমরা কী বলি গড় আয়ু, আর টি হাফ দ্বারা আমরা কী বুঝি অর্ধায়ু তাই না। এনে দেখি যে এমসিকিউ জিজ্ঞেস করে দাও, খেয়াল করে দিকে আরেকটা জিনিস তোমার লাগবে, এটা মুখস্থ করে দেখো, মুখস্থ করে মনে রাখো 1/0.693 এই মানটা আসে ক্যালকুলেটরে বসালে 1.44, এর খাতা লিখে রাখো, এটা তোমার এমসি ভার্সিটি ক্যালকুলেশনের জন্য লাগবে। 1 যদি 0.693 থাকে বা 1 বাই ln 2, তো এই মানটা কত আসে 1.44, 1/0.693 বা হচ্ছে তোমার এটাকে আমরা কী লিখতে পারবো 1 বাই ln 2, 1 বাই ln 2 এই মানটা কত আসে ক্যালকুলেটর হিসাব করলে আসে 1.44, এইটা তোমার এটা লাগবে। দেখো এরপরে দেখো তাহলে আমরা কি বলতে যাচ্ছি এবার, দেখো ওটা থাকো জায়গায় দেখো, তাহলে টি হাফ ইকুয়াল টু ln 2 বাই ল্যামডা ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা ইকুয়াল টু 0.693 ইন্টু টাও লিখতে পারবো তাই না। এখন তোমাকে বলবো এমসিকিউর মধ্যে, তোমরা দেরি কেন বসো এক জায়গায় বসো,
দেখো তোমাকে এমসিকিউ সুন্দর করে বলবে এটা যে কি বলবে, বলবে যে অর্ধায়ু এবং গড় আয়ুর অনুপাত কত। তোমার কি বলবো বললাম বলতো, অর্ধায়ু এবং গড় আয়ুর অনুপাত কত। এই লাইনটা খেয়াল করে দেখো, এই উপরের লাইন খেয়াল করে দেখো, এই জায়গার মধ্যে অর্ধায়ু আছে কোন জায়গায়, শুরুতে, আর গড় আয়ু আছে কোনটা, শেষেরটা। তাহলে অর্ধায়ু আর গড় আয়ুর অনুপাত বলবে তোমাকে। তাহলে অর্ধায়ু মানে কি টি হাফ, আর গড় আয়ু মানে কি বলতো টাও। এটা অনুপাত নিলে কত থাকছে বলতো, এটাকে নিচে ভাগ করলে হয়েছিল কত লিখতে পারবে আমাকে, 0 লিখতে বলতো 693 এটা। এখন তুমি যদি উল্টা বলতো, এবার তুমি যদি উল্টা বলতো কি যে গড় আয়ু এবং হচ্ছে কি অর্ধায়ুর অনুপাত কত, তাহলে হতো কি গড় আয়ু ওইদিকে থাকতো আর অর্ধায়ুকে তুমি ভাগ করতা, তাহলে 1/0.693 আসতো না, তখন ওটা কত হতো 1.44। অপশনের মধ্যে তুমি দেখবে যে 1/0.693 না দিয়ে দিবি তোমার কত 1.44। তাহলে আমার লাগবে হচ্ছে কি এই যে টাও মানে গড় আয়ুকে যদি আমি অর্ধায়ুতে ভাগ করি টি হাফ দ্বারা, এটাতে ভাগ করলে আমার আসবে 1/0.693 ইকুয়াল টু হচ্ছে কত 1.44 এরকম। পারবো এমসিকিউ আসলে পারবো? তাহলে দেখো তো আমরা সূত্র শিখে ফেলেছি কয়েকটা, ওটা দেওয়া ওটা যাওয়ার এটা একটু দেখি। তাহলে তো এই গড় আয়ু ইকুয়াল টু কি লেখা যাবে 1/কি ল্যামডা লেখা যাবে, অবক্ষয় ধ্রুবক। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে খেয়াল করে এককগুলো একটু কথা বলে দেখো, টি হাফ যদি বলে যে টি হাফের একক কি, তাহলে কি লিখবো বলো তো, টি হাফের একক কি হবে, টি হাফ মানে অর্ধায়ু আছে না, অর্ধায়ুর একক কি লিখবো না, অর্ধায়ুর একক কি, অর্ধায়ু একটা আয়ু না, আয়ুর একক কি হয় সময়। তাহলে উত্তর হবে কি টাইম। টাইম বলতে কি সেকেন্ড হতে পারে, দিন হতে পারে, বছর হতে পারে, ঘন্টা হতে পারে, কি শুধু টাইম, অর্ধায়ু না, অর্ধায়ু একটা সময়। তাহলে অর্ধায়ুর একক কী হবে সবসময় কি টাইম, অ্যান্ড টাইম বলতে তোমার সেকেন্ড হতে পারে এরকম কিছু। তাহলে বলতে এটা মাত্রা কী হবে শুধু কত ক্যাপিটাল টি। তাহলে অর্ধায়ু খেয়াল করে দেখো, এই যে এই লাইনটা আমি আবার একটু দেখি, এই দেখো এই লাইনটা, এই যে এই লাইনটা দেখো, এই লাইনের দিকে খেয়াল করে দেখো, এই দেখো অর্ধায়ু আর দেখো তো যে গড় আয়ু, দুটাই কি আয়ু না, আয়ু বলতে কি সময় বোঝাচ্ছে একটা, তাহলে দুটো আবার কি সমানুপাতিক সম্পর্ক। তাহলে তোমাকে জিজ্ঞেস করে যে অর্ধায়ু বা গড় আয়ু যেটাই হোক এই দুটোর একক কী হবে, উত্তর হচ্ছে কি সময়। সময় বলতে কি সেকেন্ড হতে পারে, ঘন্টা, মিনিট, যা ইচ্ছে হতে পারে, সমস্যা নাই। আর জিজ্ঞেস করে মাত্রা কত, তাহলে সময়ের মাত্রা আমরা কি জানি ক্যাপিটাল টি। তাহলে তোমার অর্ধায়ুর মাত্রা কত হবে ক্যাপিটাল টি, তোমার গড় আয়ুর মাত্রা কত হবে ক্যাপিটাল টি। কিন্তু এবার দেখো যদি বলে ল্যামডার কথা, ল্যামডা বলতে এর নাম কি বোঝাচ্ছে আমরা, অবক্ষয় ধ্রুবক। এখন তোমাকে জিজ্ঞেস করো যে অবক্ষয় ধ্রুবকের একক কত, তাহলে অবক্ষয় ধ্রুবকের একক কী হবে পার টাইম। তাহলে পার টাইম বলতে এখন এটা পার সেকেন্ড হতে পারে, পার মিনিট হতে পারে, পার ঘন্টা হতে পারে, পার ইয়ার হতে পারে, তাই না। আর মাত্রা কী হবে টাইম ইনভার্স 1, এটা মনে রাখলে হবে যে তোমার অর্ধায়ু আর গড় আয়ু সেম, আর এটা হচ্ছে কি যে অবক্ষয় ধ্রুবক হচ্ছে কি পরস্পরের উল্টা। তাহলে আমরা মাত্রা শিখে গেলাম। এরপরে এসে তাহলে দেখো এখন তোমাকে যদি এটার মান দেয়, একটা মান দিয়ে বলে যে আরেকটা বের করো, তাহলে বের করতে পারবো আমরা। দাঁড়াও এখানে এমসিকিউ থাকার কথা একটা, এই জায়গায় একটা এমসিকিউ থাকার কথা এরকম, এর দাগানো আছে আবার লাও। এই দেখো 4 নম্বর, দেখো এই 4 নম্বর কোশ্চেনে খেয়াল করে দেখো, বলছে কোনো তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবকের মান দেওয়া আছে 1.5 × 10⁻⁹ পার সেকেন্ড হয়, তবে এর গড় আয়ু কত। তাহলে দেওয়া আছে কারণ বলতো টি হাফ ল্যামডা টাও, কার মান দেওয়া আছে আমাকে, এই যে কোশ্চেনে কার মান দেওয়া আছে আমাকে ল্যামডার মান দেওয়া আছে, আর চাচ্ছে কার মান গড় আয়ুর মান মানে টাওয়ের মান। তাহলে টাও এবং ল্যামডার মধ্যে সম্পর্ক কি 1/, উল্টো করে দেবো, তাহলে আমাকে বের করতে হবে 1/, এটা তাই না, তো ভাগ করে তাহলে দেখো তাহলে কী লিখবে তুমি 1/, কি লিখবা যে 1.5 × কি লিখবা 10⁻⁹ কত -9। এন্ড দেখো তাহলে এই -9টা উপরে চলে যাচ্ছে না, তাহলে উপরে গেলে কি লিখতে পারবো এটাকে, তাহলে ইন্টু 10⁻⁴ কত হয়ে যাচ্ছে পজিটিভ কত 9 হয়ে যাচ্ছে। এন্ড তুমি 1/, কত করবে 1/, কত করবে 1.5, তাহলে 1/1.5 করা থেকে কি ভালো বলো তো উপরে 10 দ্বিগুণ করো, নিচে 10 দ্বিগুণ করো, তাহলে উপরে কত আছে 10 আর নিচে কত আছে 15, তাহলে 10/15 করলে কত হয় বলতে পারো, 10/15 করলে কত হয় 2/3। এই দেখো এটা বলতে যাচ্ছে আমি এরকম যে 1 আছে না উপরে আর নিচে কি আছে বলো 1.5 আছে না, তাই কি না। এখন তুমি চিন্তা করো এরকম যে উপরে আছে 10, মানে উপরে আমি 10 দ্বিগুণ করলাম, নিচে আমাকে 10 দ্বিগুণ করতে হবে, তাহলে নিচে 10 দ্বিগুণ করলে কত থাকবে জায়গায়, নিচে যদি আমি 10 দ্বিগুণ করে দিলে কি থাকবে জায়গায় 1.5 এর পরিবর্তে কি থাকবে, এই দশমিক দেখে লিখতে পারো 15 লিখতে পারো এই জায়গায়। তাহলে 10কে 15 দিয়ে কাটলে দেখো তো উপরে কি থাকছে 5 দুগুণী কত হয় 10, আর 3 5 কত হয় 15, তাহলে কত হয় 2/3। তাহলে 2/3 করলে কত হয় 0.66 এরকম, তাই না। তাহলে 0.66 আর পাওয়ার কত আসবে 10⁹, তাকে অপশনগুলোর মধ্যে খেয়াল করে দেখো ওই একটাই আছে, এটা উত্তর, তাই না। পারবো তুমি আনুমানিক একটু গেস করতে পারলে, ওই ক্যালকুলেশনটা আনুমানিক গেস করে আগাতে পারলেই উত্তর মিলে যাবে। আগে পাওয়ার দেখবা তারপরে এরকম পারবো, তাহলে এরকম ম্যাথ থাকলে পারবো সমানুপাতিক সম্পর্ক দিয়ে। পরীক্ষাতে পারলেই হবে, সহজ কালকে দেখবো নি, দাঁড়াও কালকে পরীক্ষাটা দাও, আজকের পরীক্ষা দাও তাহলে বুঝতে পারবে, নিউটন মেকানিক্সের পরীক্ষাটা দাও তাহলে বুঝতে পারবে। এতটুকু বুঝলাম ভালোভাবে, বুঝলাম। এবার এসে অর্ধেয় বলতে কি বুঝে আগে বুঝিনি। দেখো
তাহলে অর্ধেয়কে আমরা কী দ্বারা প্রকাশ করছি বলো তো? টি হাফ দ্বারা আমরা কী বলছি? অর্ধেয় বলছি না? টি হাফ বলতে কী বলছি আমরা বলো? টি হাফ বলতে আমরা বলছি কি? অর্ধায়ু। টি হাফ বলতে আমরা কী বলছি? অর্ধায়ু, তাই না? এন্ড অর্ধায়ু বলতে কী বুঝাই? ধরো তোমার কাছে একটা জিনিস আছে, এই জিনিসের পরিমাণ কত? ধরো শুরুতে আছে 1 কেজি, 1 কেজি একটা তেজস্ক্রিয় পদার্থ আছে। তো অর্ধায়ু বলতে বোঝায় এমন একটা সময় যে সময় পরে যা ছিল আগে তার ঠিক কী হয়ে যাবে? অর্ধেকে পরিণত হবে। এটাকে আমরা কী বলি? অর্ধায়ু বলি। তাহলে খেয়াল করে দেখো, আমি ধরো বললাম যে এটার অর্ধায়ুর মান হচ্ছে 2 দিন। একটা তেজস্ক্রিয় পদার্থ আছে যার অর্ধায়ু হচ্ছে কত? 2 দিন। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে 2 দিন পর পর কী হবে? আগে যা ছিল তার কী হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। দেখো তো, খেয়াল করে দেখো তো, এখানে তো আগে ছিল কত? 1 কেজি। তাহলে 2 দিন অতিবাহিত করি, যে 2 দিন পর কত থাকবে বলো তো? হাফ কেজি হয়ে যাবে। তাহলে হাফ বলতে আমরা কত? এটাকে লিখতে পারবো কত? 1/2 লিখতে পারবো না? এরপরে যদি আরও 2 দিন যায়, এরপর যদি আরও 2 দিন যায় তাহলে কী থাকবে বলো তো? এবার কত হবে? যে 1/4 কেজি। এবার যদি আরও 2 দিন যায়, এবার যদি আরও 2 দিন পার হলে এবার কী থাকবে? এটাকে আবার অর্ধেক হবে। আবার অর্ধেক করলে কত? 1/, কত হবে? 8 হবে এটা, তাই না? এটা আমরা এক্স ধরে করি, তাহলে সুবিধা হবে আমাদের। ধরো এটাকে আমরা এক্স ধরে করি। খেয়াল করে দেখো, অর্ধেয় বলতে বোঝাচ্ছে ধরো তোমার কাছে এক্স পরিমাণ জিনিস ছিল, এটা অনুসংখ্যা হতে পারে, ভর হতে পারে, তাই না? তাহলে আজই ধরো এক্স পরিমাণ ছিল, আর এর অর্ধেয় দেওয়া হচ্ছে কত? টি হাফ। তাহলে প্রথম টি হাফ পর, মানে প্রথম অর্ধেয় পর এটা কত থাকবে? t/2, মানে t1/2। প্রথম অর্ধের পর যে কতটুকু থাকবে বলো তো? এটা থাকবে হচ্ছে কত? যে এক্স বাই কি 2 পরিমাণ থাকবে, কিন্তু কতটুকু কি থাকবে কেবল। তা দেখো, আবার যদি একটা অর্ধেয় পার হয়, মানে আবার যদি একটা টি হাফ পার হয়, আবার একটা টি হাফ পার হলে তারপরে যে কত থাকবে বলো তো? তারপরে যে কত থাকবে? এক্স বাই কত? 4। এর পরের অর্ধের পর পার হলে কত থাকবে? টি হাফ। তাহলে কত থাকবে বলো তো? এটা এক্স বাই কি লিখতে পারবে এটাকে? 8। আর তারপরে আরেকটা অর্ধেয় পার হলে টি হাফ লাইনে কি লিখবো? এক্স ডিভাইড বাই কত লিখবো? 16। আর একটা অর্ধেয় পার হলে কি লিখতে পারবো বলো তো? এক্স বাই কি লিখতে পারবো? 32। 32-এর পর আবার কি লিখতে পারবো? আগে 64 হবে না? আগে 64 হবে, তারপরে কত? 124। এবার দেখো, একটা কাহিনী আছে। একটা কাহিনী বলতে কি, এই যে খেয়াল করে দেখো, এদিকে দেখো, তোমাকে বলছে, খেয়াল করে দেখো, তোমাকে বলছে যে একটি পদার্থের, একটি তেজস্ক্রিয় পদার্থ লিখছি না, একটি পদার্থের অর্ধায়ু তোমাকে বলছে 2 দিন। একটি পদার্থের অর্ধায়ু কত বলছে বলো তো? 2 দিন। এখন তোমাকে জিজ্ঞেস করছে যে 10 দিন পর কতটুকু অবশিষ্ট থাকবে। তোমাকে বলছে একটি পদার্থের অর্ধায়ু হচ্ছে কত দিন? 2 দিন। আর কতদিন পরে জিজ্ঞেস করছে? বলছে 10 দিন পর কতটুক অবশিষ্ট থাকবে। খেয়াল করে দেখো, তোমাকে জিজ্ঞেস করছে যে 10 দিন পর, 10 দিন পর কতটুকু থাকবে, কতটুকু অবশিষ্ট থাকবে, এটা তোমাকে জিজ্ঞেস করছে। তুমি প্রথম কাজ আগে করবে কি? প্রথম কাজ আগে দেখবে যে পূর্ণ গুণিতক কিনা, মানে যে টাইমটার কথা বলছে এটা কি পূর্ণ গুণিতক কিনা। খেয়াল করে দেখো তো, তোমাকে কি অর্ধেক দেওয়া আছে কতদিন? 2 দিন। আর কতদিনের পরে কথা বলছে? 10 দিন। তাহলে 10 কে 2 ভাগ করা যায় না? 10 কে 2 ভাগ করলে কত হয়? 5 দিন। তার মানে তোমার অর্ধেক যাবে কয়টা, মানে কয়টা অর্ধেক অতিবাহিত হবে 10 দিনের মধ্যে? 5টা। তাহলে 5টা অর্ধেক পরে যে কতটুকু থাকবে সেটা তোমাকে জিজ্ঞেস করছে, তাই কি না? তাহলে তুমি দেখো তো, একটা অর্ধেক পরে যে কত থাকে? x/2। 2টা অর্ধেক পরে যে কত থাকে বলো তো? x/4। 3টা অর্ধেক পরে কত থাকছে? x/8। 4টা অর্ধেক পরে যে কত থাকছে? x/কত? 16। আর 4টার পর কত থাকছে বলো তো? x/কত? 32। তাহলে কত অংশ অবশিষ্ট থাকবে? x/32 পরিমাণ কি থাকবে? অবশিষ্ট থাকবে, তাই না? একটু ছোটো করি আমরা, দেখো এই 10 না দিয়ে আগে দাঁড়াও, অনেকের মনে হচ্ছে মাথার উপর দিয়ে গেল, এত সোজা জিনিস। দেখো এটা আমরা 6 বানাই দিই। দেখো আগে 6 বানাই দিই। একটি পদার্থের অর্ধায়ু হচ্ছে কত দিন? 2 দিন। এখন তোমাকে জিজ্ঞেস করছে যে 6 দিন পর কতটুকু অবশিষ্ট থাকবে। তাহলে 6 কে 2 ভাগ করলে কত হয়? 3 দিন, মানে 3 বার, তাই না? তাহলে অর্ধায়ু কত অর্ধায়ু হতে পারে? 3 বার। তাহলে 3 বারের পর কতটুকু থাকছে বলো? প্রথমবার কি x/2, 2 নম্বর পরে কত? x/4। আর 3 নম্বর বেলা যে কত থাকছে? x/কত? 8। তাহলে x/8 পরিমাণ কি থাকবে? অবশিষ্ট থাকবে, তাই কি না? এখন তোমাকে যদি জিজ্ঞেস করে যে 6 দিন পর কতটুকু ক্ষয় হবে, কি বলছে বলো তো? 6 দিন পর কী হবে? কতটুকু ক্ষয় হবে। তো একটা যে কথা মনে রাখো, আমরা এই যে সূত্রগুলো শিখছি বা এই চ্যাপ্টারের মধ্যে আমরা কোনো সূত্রতে সরাসরি ক্ষয় বের করতে পারি না। আমরা কী করতে পারি না? সরাসরি ক্ষয় বের করতে পারি না। তো আমরা সবসময় কী করবো? সূত্রতে আমরা অক্ষতের পরিমাণটা বের করে নিব। অক্ষতের পরিমাণ বের করার পর তখন বাদ দিয়ে ক্যালকুলেশন করবো। তাহলে দেখো 6 দিন, তাহলে 6 দিন বলতে কয়টা অর্ধেক বলো তো? 3টা। তাহলে 3টা অর্ধেক পর থাকলো কত অংশ? x/কত? x/কত? 8, তাই না? তাহলে x/8 কী হলো? থাকলো। তাহলে ক্ষয় হলো কতটুকু? তাহলে 1, আমরা ধরো 1 ধরলাম, তাহলে 1 কত? 1 - 8। তাহলে কত থাকছে আমার কাছে বলতো? 8। উপরে আসছে কত? 7। তাহলে 7/8 অংশ কী থাকছে, মানে কী হচ্ছে? এটা ক্ষয় হচ্ছে। বুঝলাম কি কথা? কি বুঝলে এখনই দেখতেছি, দাঁড়াও।
কি বুঝলা এখনই দেখছি। দেখো 5 নম্বর খেয়াল করে দেখো, এই 5 নম্বর ইস্যুটা খেয়াল করে দেখো। তোমাকে বলছে একটা সোডিয়াম দেওয়া আছে, বলছে সোডিয়ামের অর্ধেক দেওয়া আছে কতক্ষণ বলো তো? 15 ঘন্টা। আর তোমাকে জানতে যাচ্ছে বলো কি বলছে, তোমাকে বলছে যে 15 ঘন্টা না 60 ঘন্টায় 1 গ্রাম সোডিয়ামের কতটুকু অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে বলতে কি বোঝাচ্ছে? ক্ষয় হওয়া না অপরিবর্তিত থাকবে কি বোঝাচ্ছে? কতটুকু অবশিষ্ট থাকবে, তাই না? খেয়াল করে দেখো এবার। তাহলে 1 গ্রাম বলছে কি যে 1 গ্রাম ছিল, এটা তো 1 গ্রামের কাজ নেই, পরে দেখো পরের কাজ এটা। এখন দেখো ওখানে একটা টাইম দেওয়া আছে, এখানে টাইম দেওয়া আছে, এই টাইমকে ভাগ করলে এটা পূর্ণ সংখ্যা আসে। দেখো কি অর্ধেক দেওয়া আছে কত? 15, আর 60 ঘন্টা পরে 15 ঘন্টা আর 60 ঘন্টা পরে জিজ্ঞেস করছে, তাহলে 4 15 কত হয়? 60। তার মানে অর্ধেক যাচ্ছে কয়টা? 4টা। তাহলে একটা অর্ধেক হয়ে গেলে কি হতো বলতো? x/2। দুইটা হলে কত হতো? x/4। তিনটা হলে কত হতো? x/8। আর 4টার পরে কত থাকছে বলতো? x/16। তাহলে যা থাকবে তার কি 1/16 অংশ অবশিষ্ট থাকবে। ওই টাইম পরে যায়। তাহলে কত শুরু কত ছিল? 1 গ্রাম। তাহলে 1-এর কত বলতো? 1/16 অংশ অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট পরিমাণ কত ধরলো? 1/16। তুমি জাস্ট দাগাই দিবা, পারবো না? আর যদি বলতো যে ক্ষয় কত হলে উত্তর কি হতো? তাহলে 15/16 হতো। তাহলে 1 মাইনাস কি করতাম? 1/16। তাহলে কত হতো? 15/16 গ্রাম কি হলো? ক্ষয় হলো। পারবো তাহলে? দেখো তারপরে দেখি আরেকবার বলবো, দাঁড়াও আরেকবার বলবো, এটা একবার বুঝে যাও তাহলে মানে সমস্যা হবে না আর কি। দেখো তোমাকে বলছে যে অর্ধের মান কত দেওয়া আছে বলো? অর্ধের মান দেওয়া আছে কত? 15 দিন। আর কত দিন পরে যাচ্ছে সেটা আমি বলো। মানে 15 ঘন্টা দেওয়া আছে, 60 ঘন্টা পরে কি জিজ্ঞেস করছে। এখন তুমি কি করে দুইটা টাইম দেওয়া থাকলে ভাগ করে ভাগ করে দেখবা যে পূর্ণ সংখ্যা আসছে কিনা, মানে পূর্ণ গণিতক হচ্ছে কিনা। দেখো তাহলে 60কে তুমি 15 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 4। তার মানে অর্ধেক তোমার গ্যাপ হচ্ছে কয়টা? 4টা। মানে শুরুতে যত ছিল এর থেকে 60 ঘন্টা যাওয়ার মধ্যে কয়টা অর্ধেক পাচ্ছ তুমি? 4টা অর্ধেক পেয়ে গেলা। তাহলে ভালো কথা। তাহলে এবার দেখো, তাহলে 4টা যদি অর্ধেক পেতে, দেখো শুরুতে কি ছিল? x ছিল। তাহলে প্রথম অর্ধেক যাওয়ার পর কত থাকবে? x/2। দ্বিতীয় অর্ধেক যাওয়ার পর কত থাকবে? x/কত? 4। আর 3 নম্বর অর্ধেক যাওয়ার পর কত থাকবে? x/কত? 8। আর 4 নম্বরের পরে কি লিখবো? এটাকে x/কত লিখবো? 16। মানে যাই থাক, যে পরিমাণই থাক, আমার চতুর্থ অর্ধের পর এটা ধরো t/2, মানে এটা প্রথম t, এটা দ্বিতীয়, এটা 3 নম্বর, এটা কি 4 নম্বর। তাহলে 4 নম্বর পরে কতটুকু অবশিষ্ট থাকছে? x/16 পরিমাণ। আর শুরু থেকে 1 গ্রাম দেওয়া ছিল, তাহলে 1 ইন্টু কত? 1/16। তাহলে 1/16 গ্রাম কি থাকছে? অবশিষ্ট থাকছে। পারবো তাহলে? এবার দেখো তার উপরে যাই, দেখো তার উপরেরটা এবার খেয়াল করে দেখো। দেখো তোমাকে বলছে একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক কতদিন দেওয়া আছে বলো তো? 5 দিন। তারপরে কি বলছে দেখো, এর 3/4 অংশ ক্ষয় হতে কতদিন সময় লাগবে। এখন বলো ওই সূত্রের মধ্যে আমরা কি ক্ষয়ের কিছু পাই? ওই সূত্রের মধ্যে আমরা ক্ষয়ের কিছু পাই না। তাহলে যদি 1/3 অংশ ক্ষয় হয়, তাহলে অক্ষ থাকবে কতটুকু? 1/4 অংশ। 1/3 অংশ যদি কি হয় না 3/4 অংশ যদি কি হয় ক্ষয় হয়, তাহলে থাকবে কতটুকু? 1/4। তাহলে 1/4 কখন থাকতো বলো তো? কয়টা অর্ধই পড়ে যায়? 2টা অর্ধই পড়ে যায়, তাই না? আমরা কি জানতাম দেখো তো, আমরা শুরুতে কি লিখতাম? x লিখতাম, শুরুতে x ছিল, তারপর প্রথম অর্ধের পরে যে আমরা কি লিখতাম? যে x/2 লিখতাম। আর দ্বিতীয় অর্ধের পরে যে আমরা কি লিখতাম? যে x/কত? 4, তাই না? এখন তোমাকে ছেড়ে জিজ্ঞেস করি যে x/4 মানে যে 1/4 1/4 কখন থাকবে? এটা কখন হয়? 2টা অর্ধের পরে যে, তো অর্ধের মান তোমাকে কত দেওয়া আছে? 5। তাহলে 2টা অর্ধের মানে কত হবে? 5 দুগুণে কত হবে? 10। এই যে তাহলে কত 10, তাহলে হচ্ছে কত? 10 দিন। পারবো? বুঝলাম কথা? আরেকটু দেখি, দেখো আরেকটু দেখি, এটা পড়তে হবে, এটা আসবে পরীক্ষায়। তুমি যে জায়গায় পরীক্ষা দাও একটা প্রশ্ন এখান থেকে আসবেই। দেখো 3 নাম্বার দেখো কি বলছে। দেখো তোমাকে বলছে 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পোলাডিয়ামের 1/16 অংশ অবশিষ্ট থাকে। তাহলে বলতো 1/16 অংশ অবশিষ্ট থাকার জন্য কয়টা অর্ধেক দরকার হয়? 4টা, তাই কি না? তাহলে বলতে গেলে কি 4t এর মান তোমার কত দেওয়া আছে? 14। মানে 4টা অর্ধেক সমান কত দেওয়া আছে? 14। বুঝলে কথা কোনো? এদিকে খেয়াল করে দেখো, তোমাকে বলছে 14 মিনিট শেষে, মানে কত মিনিট অতিবাহিত হয়েছে? 14 মিনিট। 14 মিনিট শেষে পোলাডিয়ামের কি আছে? 1/16 অংশ কি আছে? অবশিষ্ট আছে। তো 1/16 অংশ অবশিষ্ট হতে কয়টা অর্ধেক লাগে? 4টা। তাহলে 4টা অর্ধেকের মান তোমাকে কত বলছে? 14 মিনিট। তাহলে 4টা অর্ধেক মানে কি 4 × t/2 = কত? 14। তাহলে t/2 মান কত দাঁড়াবে? 14 কত? 14 কত? 4। তাহলে 14/4 লিখলে আমরা কত লিখতে পারবো বলো? তাহলে লিখে না কেন? 14 কত লিখবে বলো তো? 4। তাহলে 14/4 মানে কত? 7 কত? 2। তাহলে 7/2 মিনিট। এই যে 7/2 মিনিট। পারবো? পারবো? দেখি আরেকটা দেখি এরকম আছে কিনা। এই প্রশ্ন তোমার পায়ে লাগবে। দেখো তো 2 নাম্বার দেখো তো কি বলছে। দেখো 2 নম্বর বলছে কোনো তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবকের মান দেওয়া আছে এত সেকেন্ড, এর অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে বলো কি দেওয়া আছে? কার মান দেওয়া আছে বলতে? টাউ, t/2, ল্যামডা, কার মান দেওয়া আছে? ল্যামডার মান তোমাকে দেওয়া আছে। আর চাচ্ছে কি অর্ধেক হয়ে যাচ্ছে।
অর্ধেয় মানে আমরা কি জানি বলতো কার মান? টি হাফের মান। টি হাফ আর কি ওই যে তোমার অর্ধের মধ্যে আগে সম্পর্ক লিখো, মানে টি হাফ আর ল্যামডার মধ্যে আগে সম্পর্ক লিখো, খাতে লিখো দিকে এটা করো দেখি নিজে। টি হাফ আর ল্যামডার মধ্যে আগে সম্পর্কটা লিখো, হিসাব করো আগে। সি উত্তর হিসাব করা হয়েছে? শেষ? কত ছিল উত্তর বলো তো? এটা কেমন হলো? টি হাফ ইকুয়াল টু আমি কি লিখবো, যে 0. কি লিখবো 693 ডিভাইড বাই কি ল্যামডা লিখবো না? ল্যামডার পরিবর্তে কত লেখা আছে জায়গায়, যে 0. কত 01। এই 0.01 মানে কত বলো তো? 1 কত 100 না? 1 কত 100, 100 উপরে গুণ হবে। 100 গুণ হলে দশমিকটা কি যাবে 2 ঘর ডানে যাবে, তাই না? তখন কি হবে 69. কত 3। এখন যদি এটা মান হতো, এটা অবক্ষয় ধ্রুবকের মান, ক্ষয় ধ্রুবকের মান তোমাকে বলতো 0.1 সেকেন্ড, তাহলে উত্তর কি হতো বলতো? এটা যদি বলতো যে 0.1 সেকেন্ড, তাহলে কি হতো? তাহলে কত 6.93 হতো তখন, কারণ 10 দিয়ে গুণ হতো, ওটা 10 দিয়ে গুণ হলে তখন দশমিক 1 ঘর ডানে যেত। এই পারবো তাহলে? তাহলে পারবো। এটাও গেল, এটাও গেল, এটাও পারলে তোমরা নিয়ে যে। হ্যাঁ, এটা দেখো তো একটু ছোট হয়ে গেল কেন? দেখো 6 নাম্বার দেখো এবার। 6 নাম্বার কি বলছে তোমাকে? তেজস্ক্রিয় রেডনের অর্ধায়ু তোমাকে বলছে 3.8 দিন। তাহলে কার মান দেওয়া আছে বলো তো? এটা কার মান দেওয়া আছে? অর্ধায়ুর মান, টি হাফের মান, তাই না? তারপর বলছি দেখো তো, যদি আদি পরমাণুর 30% ক্ষয় হতে কত সময় লাগে? তো ক্ষয় হওয়া আমরা যে সূত্র পড়লাম, এই সূত্রের মধ্যে কি আমরা ক্ষয় দেখি নাকি অক্ষত দেখি? অক্ষত দেখি। তাহলে তোমাকে বলছে 30% ক্ষয় হচ্ছে, তাহলে 30% ক্ষয় হলে থাকবে কতটুকু? 70% কি থাকবে? এখনো থাকবে। তাহলে বলো তো 70% ক্ষয় হতে 50% ক্ষয় হতে বেশি সময় লাগবে না কম লাগবে? বলো। ভুল বললাম দাঁড়াও। তোমাকে বলতেছে কি যে 30% কি থাকবে? ক্ষয় হবে। তাহলে 30% ক্ষয় হলে থাকবে কতটুকু? 70%। তাহলে 70% কি থাকবে? থাকবে। তাহলে এখন দেখো, তাহলে তোমাকে অর্ধায়ু দেওয়া হচ্ছে কত? 3.8 দিন। তাহলে 3.8 দিনের অর্থ কি হচ্ছে, যে 50% ক্ষয় হতে কতটুকু লাগবে, বা 50% অক্ষত থাকতে কি লাগবে? ওই 3.8 দিন সময় লাগবে, তাই কি না? তাহলে বলতো 70% কি, তাহলে এর বেশি লাগবে না কম লাগবে? কম সময় লাগবে এটার। তাহলে উত্তর কত হচ্ছে বলো তো? এটা থেকে কম কত আছে? 3.8 আছে, একটা আছে কত 1.95, একটা আছে কত 30, একটা আছে কত 0.7, তাই না? বুঝো নাই মনে হয়, তাই না? আবার বলি কথাটা দেখো এই জায়গায়, অনেকেই বুঝো নাই। এই দেখো তোমাকে বলছে তেজস্ক্রিয় রেডনের অর্ধায়ু বলছে কত দিন? 3.8 দিন। মানে 3.8 দিন পরে যে কী হবে 50% ক্ষয় হবে, তাহলে থাকবে কতটুকু? 50%ই থাকবে। তাহলে 50% ক্ষয় হতে সময় লাগছে কতদিন? 3.8 দিন। আর তোমাকে বলছে কতটুকু ক্ষয়ের কথা, মানে কতটুকু থাকার কথা বলছে? 70%। তাহলে এখনও কি অর্ধের পরিমাণ যায়নি? আমাদের টাইমের মানটা সেটা কি এখন অর্ধের পরিমাণ যায়নি, কমই আছে। তাহলে কম বলতে কত কম দেখো তো? তাহলে 3.8 থেকে কি মানটা আসবে? কম আসবে। তো 3.8 থেকে কম কি আছে? এটা তো সমান, এটা হচ্ছে না। আর এটা দেখো এটাও কি বেশি, তাহলে কি কম বলতে এটা একটা হচ্ছে কত 0.7 দিন। এর মধ্যে এম মানটা কি অনেক ছোটো না? এটা বাদ, তাহলে উত্তর কোনটা হবে আমার? এই যে বি নাম্বার অ্যান্সার 1.95 ডেজ। বুঝে নেওয়ার কথা। এটা তুমি নর্মালি যদি ওই ম্যাথ দিয়ে করো, মানে যে n ইকুয়াল টু n নট, এই লাইন দিয়ে যদি করো যে n ইকুয়াল টু হচ্ছে n নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি, ওই সূত্র মানে হিসাব নিকাশ করতে গেলে তোমার মানে মাথার তাল বাল সব ছিঁড়ে দেবে। লনের মান তুমি জানবা না, লন কত মান কত কেমন বসাবে জানবে না, তোমাকে গেস করে দেখাতে হবে। আমরা আর কয়েকটা দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে একদম। কী হলো? তুমিও পারবা, তুমি তো গল্প করা বাদ দিয়ে ক্লাসের মধ্যে গেলে এমনি পারবা। দেখো এদিকে খেয়াল করে দেখো, এখন আমরা ওই সূত্রটা একটু ভালোভাবে বুঝি। দেখো এটা কি লিখা ছিল বলো তো? এন ইকুয়াল টু কি লিখা ছিল, যে এন ইকুয়াল টু কত এন নট ইন্টু ই টু দি পাওয়ার কত বলো তো মাইনাস ল্যামডা ইন্টু কত টি। এন ইকুয়াল টু হচ্ছে এন নট ইন্টু ই টু দি পাওয়ার কত মাইনাস ল্যামডা ইন্টু টি। এই সূত্রের মধ্যে এনের পরিচয় কি বলো তো? এনের পরিচয় হচ্ছে কি অক্ষত, আর এন নটের পরিচয়টা কি প্রারম্ভিক, আর ল্যামডা তো আমরা জানি, টি এর মানও আমরা কি জানি। এই সূত্র আমরা প্রতিপাদন করে আসলাম। এখন খেয়াল করে দেখো, তাহলে হতো এন বাই এন নট ইকুয়াল টু আমরা কি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি লিখতে পারবো। তাহলে হতো এইটুক বলতে কি বোঝাচ্ছে? এন বাই এন নট। এটা কি অক্ষত কত অংশ বোঝাচ্ছে না? শুরুতে আমি কী ভাগ করেছি? প্রারম্ভিক ভাগ করেছি। তাহলে কি কত বোঝাচ্ছে? এটা কি যে শুরুর প্রারম্ভিকের কত অংশ কি আছে? অবশিষ্ট আছে। তাহলে অবশিষ্ট পরিমাণ, এটা কি বোঝাচ্ছে আমার? এটা বোঝাচ্ছে অবশিষ্ট পরিমাণ। এটা বোঝাচ্ছে অবশিষ্ট পরিমাণ। এটুক তোমাকে বলতেছে যে অবশিষ্ট কি পরিমাণ, এটা বলছে অবশিষ্ট পরিমাণ। এখন তো আমি বলি, দেখো তোমাকে বলবে যে কার মান, তোমাকে বলছে যে 60% অবশিষ্ট আছে, 60% অবশিষ্ট আছে।
তাহলে বলতে কার মান 60% অবশিষ্ট আছে, কার মান তাহলে পার্সেন্ট দেওয়া আছে, তার মানে কার মান এটা n বাই n নটের মান। এটা সরাসরি কার মান হয়ে যাচ্ছে n বাই n নট ইকুয়াল টু আমার কত দেওয়া আছে বলতো 60 বাই কত দেওয়া আছে 100 দেওয়া আছে। এটা n বাই n নট ইকুয়াল টু কত দেওয়া আছে 60 বাই কত দেওয়া আছে 100, তাই না? এখন যদি বলতো আবার যদি বলতো আমাকে এটা যে 50% অবশিষ্ট আছে, 50% বলছে যে 50% অবশিষ্ট আছে, তোমাকে বলছে যে 50% অবশিষ্ট আছে, তাহলে 50% অবশিষ্ট বলতে আবার তাহলে কার মান এটা অবশিষ্ট বলতে কার মান, তাহলে n বাই n নট ইকুয়াল টু আবার কত দেওয়া আছে তোমাকে 50 বাই কত 100, 50% বলতে 50 বাই 100। এখন যদি বলতো যে 60% ক্ষয় হতে কত সময় লাগবে এরকম ধরো, তাহলে 60% যদি ক্ষয়ের কথা বলে ধরো 60% ক্ষয়ের কথা বলছে তোমাকে, তাহলে 60% যদি ক্ষয় হয় তাহলে অক্ষয় থাকবে কতটুকু 40%, তাহলে তখন n বাই n নটের মান কত হবে, তখন n বাই n নট এর মান কি দাঁড়াবে 40 ডিভাইডেড বাই কত 100, তাই না? তাহলে ক্ষয় বলে আমরা বিয়োগ করে লিখবো। তো এখন যদি এটা বলতো তোমাকে বলছে এটা যে 2/3 অংশ ক্ষয় হতে 2/3 অংশ ক্ষয় হতে 2/3 অংশ ধরো ক্ষয় হতে, এটা জিজ্ঞেস করছে যে 2/3 অংশ ক্ষয় হতে সময়টা আমি জিজ্ঞেস করে দেবো, তোর পরের কথা আগে আমরা চিনি। তাহলে 2/3 অংশ ক্ষয় হতে বলছে, তাহলে 2/3 অংশ যদি ক্ষয় হয় তাহলে থাকবে কতটুকু 1/3, তাহলে ক্ষয়টাকে আমরা কী বলতো n বাই n নটের মান, তাহলে এখানে আমার n বাই n নট এই মানটা কত দাঁড়াচ্ছে বলতো, এই মানটা দাঁড়াচ্ছে কত 2/3, এটা মান দাঁড়াচ্ছে কত 1/3, তাই না? বুঝলাম তাহলে সম্পর্কটা। এখন বলো দেখি, তোমাকে ধর এটা বললো, তোমাকে বলছে একটি তেজস্ক্রিয় পদার্থের, দেখো তোমাকে বলছে একটি পদার্থের ভালোভাবে কথা বুঝো, একটি পদার্থের 20% থেকে 40% ক্ষয় হতে কত সময় লাগবে, এরকম ধরো বলবে কিছু একটা তোমাকে যে একটি পদার্থের 20% থেকে 40% ক্ষয় হতে কত সময় টময় লাগবে এগুলো বলবে। হ্যাঁ, আমরা আগে চেনার চেষ্টা করছি, পরে পরে আগে বের করবো, আগে চেনার চেষ্টা করছি। দেখো তাহলে একটি পদার্থের 20% থেকে 40% ক্ষয় হতে গেছে, তাই না? তাহলে ক্ষয়ের পরিমাণ দেওয়া আছে, তাহলে ক্ষয়ের পরিমাণ আমার কোনো কাজ নেই, আমার কি অক্ষতের পরিমাণ নেই কাজ, তাহলে বলো শুরুতে কতটুকু ছিল বলছে বলো তো, না কী বলছে দেখো তোমাকে বলছে একটি পদার্থের 20% থেকে 40% ক্ষয় হতে, মানে 20% থেকে 40%, মানে আগে 20% ক্ষয় হয়েছিল, এখন কত পার্সেন্ট ক্ষয় হচ্ছে 40%, এর মধ্যে কত সময় লাগবে এরকম বলছে আর কি। আগে ক্ষয়ের পরিমাণ কত ছিল 20%, এখন ক্ষয়ের পরিমাণ কত 40%, তাহলে শুরুতে কত পার্সেন্ট অবশিষ্ট ছিল 80%, আর এখন অবশিষ্ট পরিমাণ কত 60%, বুঝিনি কথাই বলো। তাহলে শুরুতে অবশিষ্ট পরিমাণ কত ছিল বলো তো 80%, আর ক্ষয়ের পরিমাণ কত, মানে শেষে আসা অবশিষ্ট পরিমাণ কত 60%। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমরা দেখো n নট জানি একটা জিনিস, আর একটা কি জানি যে n জানি। তোমার এই ম্যাথ করার জন্য তোমার কি, তোমার এই ম্যাথ করার জন্য সূত্র হচ্ছে এটা না, যে n ইকুয়াল টু তুমি কি লিখবা, যে n ইকুয়াল টু লিখবা n নট ইন্টু টু দি পাওয়ার কত মাইনাস ল্যামডা ইন্টু কত t। তাহলে n আর n এর মধ্যে সম্পর্ক ব্যবহার করে তো তুমি টি বের করবে, তাই না? তাহলে তোমাকে মেইনলি n আর n নটের মধ্যে সম্পর্ক লাগবে, মানটা বের করতে হবে আর কি। আমাকে বুঝো ব্যাপারটা। দেখো তোমাকে বলছে একটি পদার্থের 20% থেকে 40% ক্ষয় হতে কত সময় লাগবে, তাহলে আগে ক্ষয় হতে কত পার্সেন্ট 20%, তাহলে আগে ছিল কত পার্সেন্ট শুরুতে 80%। তাহলে আমি ধরো এই যে n নট আর n এই দুটোর মধ্যে আমরা এটাকে কী বলি বলতো প্রারম্ভিক, আর এটাকে কী বলি মানে বর্তমান টাইমের, তাই না? এই দুটোর মধ্যে প্রারম্ভিক কোনটা হচ্ছে বলো তো, ওই 20% ক্ষয়, 80% অবশিষ্ট। তাহলে আমরা n নটের পরিবর্তে কি লিখতে পারবো যে 80% আবার এই জায়গায় লিখতে পারবো, তো ধরো x লিখলাম, শুরুতে পরিমাণ ধরো x ছিল, তাহলে 80% x লিখতে পারবো এটাকে, তাই কি না? আর বলো দেখো এখন পরবর্তীতে কত অক্ষত আছে, কত পার্সেন্ট 60%, আমরা তাহলে এটাকে লিখতে পারবো কত বলো তো যে 60% অফ কি x লিখতে পারবো না। তাহলে আমার কী দাঁড়াচ্ছে বলো তো n বাই n নটের মানটা, যে n বাই n নট এটা কী দাঁড়াচ্ছে বলো তো, n এর পরিমাণ হচ্ছে কত 60%, আর তোমার n নটের পরিমাণটা দাঁড়াচ্ছে কত 80%। তাহলে আমি কী লিখতে পারবো, লিখতে পারবো তো কত 6, মানে এটা কেটে যাবে, তাহলে 80 6 বাই কত থাকবে 80। তাহলে আমার n বাই n নট এই মানটা কত দাঁড়াচ্ছে বলো তো 3 বাই কত 4, তাই না? কথা কি বুঝছি? আরেকটা দেখি দাঁড়াও, এরকমই একটা দেখি লেখা, তারপরে ম্যাথ করবো আমরা। দাঁড়াও অনেক ক্লিয়ার না বুঝলাম আমি, এদিকে খেয়াল করে দেখো। তোমাকে যদি বলে এবার যে একটি পদার্থের 60% অক্ষত থেকে 60% অক্ষত থেকে 40%
অবশিষ্টে আসতে আসতে কত সময় লাগবে এরকম বলছে। তো লাগবে এটা জিজ্ঞেস করলাম আমি চাচ্ছি শুধু কি করতে, এন আর এন নটের মানটা বের করতে। এন আর কার মান বের করতে বলো তো, এন আর এন নটের মানটা বের করতে চাচ্ছি। এটাতে আমরা ম্যাথ করবো, যেন আমরা এটা বের করতে চাচ্ছি আগে, যে এন আর এন নটের মানটা বের করবো। তাহলে দেখো তোমাকে বলছে একটি পদার্থের 60% অক্ষত থেকে 40% অবশিষ্টে আসতে কত সময় লাগবে। তাহলে শুরুতে কতটুকু ছিল, 60%, তাই না? তাহলে এন নটের পরিচয় আমরা কি বলি, শুরুতে কত, আর এনের পরিচয় কি বর্তমানে কতটুকু আছে। তাহলে শুরুতে কত পার্সেন্ট ছিল বলছো তোমার, বলো তো 60%। কার 60% তুমি জানো না, তুমি ধরে নাও যে এক্স ছিল। আমি শুরুতে এন নটের মান কি দাঁড়াচ্ছে বলো তো, যে 60% অফ কত, এক্স দাঁড়াচ্ছে এটা। আর এন বলতে কি বর্তমানে কতটুকু আছে। এখন কি বলছে বলো তো, যে 40% কি আছে, অবশিষ্ট আছে। এখানে আমরা কি লিখবো বলো তো, এটাকে আমরা লিখবো কত, যে 40% অফ কি লিখবো, এক্স লিখবো এটাকে। তাহলে 40% অফ এক্স এটাকে লিখলে কি, তাহলে ভাগ করলে কি লেখা যাবে বলো তো। আমি যদি এন বাই এন নট চাই, ধরো চাই এবার যে এন বাই এন নট চাচ্ছি, তাহলে কী হবে বলো তো, এবার 4 বাই কত লিখবো, এন বাই এন নট। তাহলে 4 বাই 6 মানে আবার কত দাঁড়াবে, 2 বাই কত দাঁড়াবে, 3 দাঁড়াবে। পারবো তাহলে, বুঝলাম এটা এন বাই এন নট মানে কেমন বের করবো, পারবো। তাহলে এবার একটা ম্যাথ দেখি, বলো বলো বলো। এটা ম্যাথ দেখে নিই, এই ম্যাথটা খাতায় লিখো দেখি, লিখো, রিটিনও আসতে পারে, লিখো আগে দেখি। 10 নম্বর কোশ্চেনে খাতায় তুলো আগে, অপশান তুলতে হবে না, 10 নম্বর কোশ্চেনে খাতায় তুলো। এরকম প্রশ্ন রিটেনেও আসবে, 10 নম্বর কোশ্চেনটা খাতায় লিখো। লিখা হয়েছে না, লিখা হয়েছে। এবার দেখো এটা আমরা একবারে করবো। এবার দেখো এই তোমাকে বের করতে বলছে কি, সময় বের করতে বলছে। তাহলে সময় মানে টাইম লাগবে, টাইম লাগলে তোমাকে ইকুয়েশনের কাছে যেতে হবে, যে এন ইকুয়াল টু এন নট ইন্টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ডি যেতে হবে। তো ওর জন্য তোমার কী দরকার লাগবে বলতো, তোমার লাগে হচ্ছে এন বাই এন নটের মানটা লাগবে। আমরা এন বাই এন নট একবারে বের করবো। দেখো এখানে কী লেখা যাবে, দেখো আমি লিখা আগে, এই যে এন ডিভাইডেড বাই, আমি যে এন নট লিখলাম। এখন বলো আমাকে শুধু, যে এন নট বলতে কী বোঝায়, শুরুতে কতটুকু ছিল, আর এন বলতে কী বোঝাচ্ছে, বর্তমানে কতটুকু আছে। অ্যান্ড প্রশ্ন মনে আগে দেখো কী লেখা আছে, লেখা আছে একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধেও দেওয়া আছে কত, 20 মিনিট। এখন বলছে প্রারম্ভিক পরমাণুর 20% ক্ষয় ও 80% ক্ষয়প্রাপ্ত হওয়ার মধ্যবর্তী সময় যাচ্ছে। তাহলে শুরুতে কতটুকু ক্ষয় হয়েছিল বলছিল বলতো, 20%। তাহলে 20% যদি ক্ষয় হয়, তাহলে শুরুতে ছিল কতটুকু, 80%। তাহলে আমি এন নটের জায়গায় কী বসাবো, 80%, তাই কি না। আর দেখো তো পরেরটা কী বলছে বলতো, পরে কী বলছে, যে 80% ক্ষয়, তাহলে থাকবে কতটুকু, 20%। তাহলে এনের মান কত, 20%। তাহলে তুমি এই জায়গায় যখন লিখলে যে এন বাই এন নট, তাহলে নিচে কত বসছে, 80, আর উপরে কত বসছে বলো তো, 20 বসছে যায়। তাহলে এন বাই এন মান কত পেলাম, 1 বাই কত, 4। তাহলে এন বাই এন 1 পেয়ে গেছি এখান থেকে। এবার আমি ম্যাথ ইকুয়েশন লিখি। দেখো আমরা জানি কি, যে এন ইকুয়াল টু কত হয়, এন ইকুয়াল টু এন নট ইন্টু ই টু দি পাওয়ার কত মাইনাস ল্যামডা ইন্টু কত হয়, টি হয়, তাই কি না। এখন তো কী লেখা যায়, এটাকে পাশে ভাগ করো আগে। দেখো তাহলে এন বাই এন নট, এই যে এন বাই এন নট ইকুয়াল টু তুমি কি লিখতে পারবে, ই টু দি পাওয়ার কত মাইনাস ল্যামডা ইন্টু কত, টি। এখন তুমি লন নাও, কারণ তোমার তো ইয়ের কাজ নাই, তাই না। আগে কি লন নাও, লন নিলে দেখো তো এটা উল্টে লন নাও, মানে এটা উল্টাও, তারপরে তখন লন নাও, তাহলে পজিটিভটা নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। তাহলে ব্যাপারটা বলতে যাচ্ছে এটা, তুমি আগে এটা করো, যে এন নট ডিভাইডেড বাই হচ্ছে তোমার এন ইকুয়াল টু তখন ই টু দি পাওয়ার পজিটিভ ল্যামডা টি হয়ে গেলো এটা। এবার আমি লন নিব, তাহলে লন নিলে কি লেখা যাবে, লেখা যাবে যে লন এন নট ডিভাইডেড বাই কি লিখতে পারবো, এন ইকুয়াল টু কি, শুধু ল্যামডা ইন্টু টি লিখতে পারবো না। আমি তো যাচ্ছি টি এর মানটা বের করতে, তো টিটা কি ছিল, ইয়ের উপরে ছিল, তো ইকে সরাতে হবে আগের জন্য। তাহলে আমি কি লিখতে পারবো, যে এন লন এন নট বাই এন ইকুয়াল টু কি, ল্যামডা ইন্টু টি লিখতে পারবো। এখন দেখো তাহলে লনের মানটা বসাই। দেখো লন লিখলাম, এন কোনটা মাইনাস, আমি দেখো উল্টে ফেলেছি। দেখো এই দেখো এন বাই এন নট, তখন মাইনাস ছিল না, তো মাইনাসকে পজিটিভ বানাবো, মাইনাসটাকে ঝামেলা করছে আমার, ওই জন্য উল্টে দেবো এটাকে। তাহলে এন নট বাই এন ইকুয়াল টু দুবার পজিটিভ হয়ে যাবে এটা। এবার তুমি লন নাও, তাহলে এখানে লিখবা লন কত, এন নট বাই এন। তাহলে বলো এন নট বাই এন এর পরিমাণ কত লিখবো বলো তো এবার,
4 লিখবো না, এন বাই এন নটের মান কত ছিল 1/4, তাহলে এন নট বাই এন কত লিখবো 4 লিখবো, তাহলে ln 4, খেয়াল করে দেখো ln 4 ইকুয়াল টু, এবারে দেখো ল্যামডা লেখা ছিল না, ল্যামডার পরিবর্তে দেখো তুমি সূত্র দেখেছিলা যে ln 2 বাই কত টি হাফ ছিল না, দেখো তো ল্যামডার পরিবর্তে তুমি কি সূত্র লিখেছিলে ln 2 বাই কত টি হাফ, আর টি হাফের মান তোমার কত বলছে বলো তো 20 মিনিট, টি হাফের মান কত বলছে 20 মিনিট, তাহলে 20 বসালাম এটাকে, তাহলে 20 ইন্টু কত শুধু টি এর মান, এটা তোমাকে বের করতে হবে এবার, তাই কি না, কে বুঝুনি বলো তো এটা, এবার দেখো তো এই ln 4 লেখা আছে না, এন্ড 4 কে দেখো তো 4 কি 2 এর স্কয়ার লেখা যায়, আর ln এর ধর্ম হচ্ছে কি পাশে কেউ স্কয়ার করে সামনে চলে আসে, এটা প্রকৃতপক্ষে কি লেখা আছে বলো তো, এই লাইনটা প্রকৃতপক্ষে কি লেখা আছে, লেখা আছে 2 ln 2, এটা প্রকৃতপক্ষে লেখা আছে 2 ln 2, তাহলে ln 2 ln 2 আমি উড়িয়ে দিতে পারবো, তাই না, তাহলে 20 নিচে ভাগ ছিল এটা গুণ হবে পাশে, তাহলে 20 দুগুণে কত হলো 40, তাহলে টি এর মান তুমি কত পাচ্ছ 40 মিনিট, বুঝুনে কথা কোনো পারবো, তাহলে এর আগে তুলে শেষ করে আমি এরকম একটা ম্যাথ দিচ্ছি, করো দেখি, বলবো বলবো করো দেখি, তাহলে লিখি দেখি, লিখো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 15 মিনিট, লিখো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 15 মিনিট, হয়েছে, প্রারম্ভিক পরমাণুর 80% অক্ষত থেকে 10% অক্ষততে আসতে, 80% অক্ষত থেকে 10% অক্ষততে আসতে কত সময় লাগবে, 80% অক্ষত থেকে 10% অক্ষততে আসতে কত সময় লাগবে, কি বুঝলাম না, হিসাব করলা, ঠিক আছে, তুমি আগে এন বাই এন নটের মানটা ক্যালকুলেশন করো আগে, তারপরে তুমি বাকিটুকু পরে করিও, কত আসছে, কত, তাহলে বলতো এটার জন্য তোমাকে যে প্রশ্ন দিলাম সেটার জন্য n বাই নটের মান কত বলতো 1/8, তাহলে ln বলে দেখি ln 8 পাবে, এবার ln 8 কি লিখবে 2 এর কিউব লিখবে, তাহলে 3টা সামনে আসবে, আবার ln 2 কাটবে, তাহলে এবার কি জাস্ট 3 দিয়ে গুণ হবে এটাকে, তাহলে 3 × 15 = 45, পারবো না তাহলে এরকম প্রশ্ন আসলে, পারবো, তাহলে এটা দেখো দেখি 7 নাম্বার কি বলছে তোমাকে, এই দেখো 7 নাম্বার কোশ্চেনে খেয়াল করে দেখো কি বলছে, এবার দেখো এত কথা কিসের ভাই, কিসের এত কথা কিসের, দেখো 7 নাম্বার কোশ্চেন দেখো কি বলছে তোমাকে, তোমাকে বলছে কোনো একটি তেজস্ক্রিয় নমুনায় t = 0 এবং t = 5 মিনিট সময়ে তেজস্ক্রিয়তা যথাক্রমে n0 এবং হচ্ছে কত বলছে বলো তো n0 বাই কত e, তাহলে n0 এর মান কত, n0 এর মান কত n0 e, আর n এর মান কত বলো তো n0 বাই কত e পাওয়া গেল, বলছে কত সময় পর তেজস্ক্রিয়তা প্রারম্ভিক তেজস্ক্রিয়তার কি হবে অর্ধেক হবে, তোমাকে কি বলছে কত সময় পর তেজস্ক্রিয়তা প্রারম্ভিক তেজস্ক্রিয়তার কি হবে অর্ধেক হবে, পারবো করতে,
পারবো পারবো ট্রাই করো দেখি একটু, আগে একটু হিসাব নিয়েস করো দেখি। একটা জিনিস দেখো আমি বলি, একটা জায়গায় দেখে নাও। দেখো তুমি তো লিখবে এটা তাই না, যে এন বাই কি লিখবা, যে এন বাই এন নট ইকুয়াল টু কি লিখবে, যে ই টু দি পাওয়ার কত মাইনাস ল্যামডা ইন্টু টি লিখবা। তারপর লন টন লিলে শেষ লাইনে কি থাকছে বলো, টি থাকছে, ল্যামডা থাকছে, আর কি এন নটের মধ্যে একটা সম্পর্ক থাকছে, তাই কি না? দেখো তো এখানে আমার সম্পর্কটা দেওয়া আছে না, এই যে প্রারম্ভিক তেজস্ক্রিয়তার কি অর্ধেক হবে একটা সম্পর্ক আমাকে দেওয়া আছে। তাহলে আমি এই পার্টটা জানি, মানে আমি এটি ক্যালকুলেশন করতাম, কী আসতো জায়গায় আসতো যে লন এই যে এন নট ডিভাইডেড বাই এন ইকুয়াল টু কত ল্যামডা ইন্টু টি আসবে এই লাইনটা। আর তুমি বের করবে কার মান, তুমি বের করবে হচ্ছে কি সময়ের মান, টাইমের মান বের করবে। টাইম বের করবে আর কি তোমার এটাটা লাগবে, আর কি এটাটা লাগবে, মানে এন নট আর এন এর মধ্যে সম্পর্ক লাগবে, আর কি ল্যামডা লাগবে, তাই কি না? তো এখানে দেখো তো শেষের লাইনটা দেখো, যে লেখা কত সময় পর তেজস্ক্রিয়তা প্রারম্ভিক তেজস্ক্রিয়তার কি অর্ধেক হবে। তাহলে অর্ধেক মানে কি বলতো, এন বড় হয় নাকি এন নট বড় হয় বলতো, কত হয় এন আর এন নটের মধ্যে কোনটা বড় হয়, এন নটের মানে বড় হয়, তাহলে অর্ধেক বলছে না। অর্ধেক বললে তুমি এখানে উপরে কি নিবা 2 আর নিচে কি নিবা 1, তাহলে বামে কি লেখা আছে লন 2 লেখা আছে, এটা কত লেখা আছে বলতো, লন 2 লেখা আছে না, এটা প্রকৃত বই কত লেখা আছে, এই যে লন 2 লেখা আছে, এটা অর্ধেক যদি বলছে। দেখো তো তোমার কি টি এর মান জন্য শুধু ল্যামডার মান লাগছে। তা আগের ম্যাচে দেখো অর্ধেক দেওয়া ছিল না, যে 20 দিন, আমি যেটা বললাম 15 দিন দেওয়া ছিল একটা টাইম, কিন্তু এবার তোমাকে টাইম দেওয়া আছে না, ওই টাইম বের করার জন্য একটা ডাটা দেওয়া আছে। এই খেয়াল করে দেখো উপরে, দেখো উপরে একটু, এই যে কোনো একটি তেজস্ক্রিয় নমুনায় টি ইকুয়াল টু 0 এবং টি ইকুয়াল টু 5 মিনিট সময়ে, মানে আলটিমেটলি টাইমের মান কত লাগছে 5 মিনিট। 5 মিনিট সময়ের মধ্যে কি হচ্ছে বলতো, 5 মিনিট সময়ের মধ্যে বলছে যে এন নট থেকে কি আছে, এন নট বাই কত ই অবশিষ্ট আছে, তাই কি না? লাইট করি দেখো তো, তাহলে প্রথম ডাটার আগে লিখি, প্রথমটার জন্য প্রথম টুকের জন্য সূত্র হচ্ছে আমার কি, যে এন ইকুয়াল টু এন নট ইন্টু ই টু দি পাওয়ার কত মাইনাস ল্যামডা ইন্টু কত টি লেখা যাবে, তাই কি না? এখন এনের মান কত বলছে বলো তো, এনের মান তোমার কত বলছে এন নট বাই কত ই, এই যে প্রথমের জন্য প্রথম ডাটার জন্য দেখো টি ইকুয়াল টু 0 এবং টি ইকুয়াল টু 5 সময়ে তেজস্ক্রিয়তা যথাক্রমে কত এন নট এবং কত এন নট বাই ই, তখন এনের মান কত এন নট বাই ই, আর প্রারম্ভিকের পরিমাণ হচ্ছে কত এন নট। তাহলে তুমি এই জায়গায় এন এর পরিবর্তে কি লিখতে পারবে, এটাকে লিখতে পারবে যে এন নট ডিভাইড বাই কত ই ইকুয়াল টু, আর এন নটের পরিমাণ কি বলছে, এটা এন নটই বলছে, এন নট ইন্টু ই টু দি পাওয়ার কত মাইনাস ল্যামডা ইন্টু টি লেখা যাবে এটাকে। তাহলে আমি যে এন নট আর এন নট কি উঠে দিতে পারবো এখান থেকে, তাই না? এটা উল্টাও, তাহলে উল্টা লিখতে পারবে ই লিখতে পারবে, তাহলে ই লিখলে এখানে কি লিখবো বলো তো, যে ই টু দি পাওয়ার কত পজিটিভ ল্যামডা ইন্টু টি আসবে। এখন তুমি উভয় পক্ষে লন নাও, উভয় পক্ষে কি নাও লন নাও, তাহলে লন আর ই কেটে গেলে কি হবে বলতো 1 থাকে, তাহলে এখানে কি থাকবে বলতো 1 থাকবে, তাহলে 1 ইকুয়াল টু তুমি কি লিখতে পারবে ল্যামডা ইন্টু কি লিখতে পারবে টি লিখতে পারবে, বুঝিনি কথা শোনো। এবার দেখো তাহলে ল্যামডার মান কত দাঁড়াচ্ছে, ল্যামডার দেওয়া আছে কত 1 বাই টি, অ্যান্ড টি এর মান কত দেওয়া ছিল 5 মিনিট, এখানে কত পেয়ে গেলাম 1/5, ল্যামডার মানটা আমি কত পেয়ে গেলাম 1/5 পেয়ে গেলাম এখান থেকে, বুঝছি কথা? ল্যামডার মান আমি পেয়ে গেলাম কি 1/5 পেয়ে গেলাম, অ্যান্ড ল্যামডার মান যদি আমি 1/5 পেয়ে গেছি, বসাবো এই জায়গায়। দেখো এটা পরের টুকের জন্য আবার সূত্র ফেলবো আমি, যে এন বাই এন নট ইকুয়াল টু কত ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। তাহলে এবার এন বাই এন নট করে যে সূত্র পারি এটাকে ভাগলে তখন কি, এবার যেহেতু বলতেছে আমার কি যে তেজস্ক্রিয়তার কী হবে অর্ধেক হবে, অর্ধেক হলে কি শেষটা কি 1 আর আদিটা কত 2, তাহলে উল্টালে আমি কি 2 পাবো এই জায়গায়, তাহলে 2 ইকুয়াল টু ল্যামডা, ল্যামডা মান কত ছিল বলো তো 1/5 ইকুয়াল টু হচ্ছে কত টি, এটা 5 হবে, তাই না? তাহলে বলো তো 5টা কি বাসে যাচ্ছে গুণ হবে, তাহলে 3 টি ইকুয়াল টু কত যাচ্ছে, 5 লন 2, বুঝলি কথা কোনো পারবো পারবো? তাহলে বলো তো এখানে যদি ই স্কোয়ার থাকতো, এই জায়গায় যদি ই স্কোয়ার থাকলে কী হতো, এই জায়গায় যদি ই স্কোয়ার থাকলে চেঞ্জ হতো কোন জায়গায় বলো তো, দেখো ওখানে যদি ই স্কোয়ার হতো তাহলে বলো তো এই যে একটা ই স্কোয়ার থাকতো না, তখন তুমি লন লিখে এই দুটার সামনে আসতো, তখন এই দুটা কি এই জায়গায় 2 আসতো, তখন তুমি টি এর মান কী পেতে বলো তো, টি এর না, তখন তুমি ল্যামডার মানটা পেতে কত, ল্যামডার মানটা পেতে কত 2/5, তখন এটা পেতে কত 2/5, 2/5 বলে এখানে তখন 5 বলে কত 5/2 ইন্টু লন 2 আসতো, 5/2 কোনো জায়গায় আছে নাকি, নাই, পারবো না? তাহলে পারবো আসলেই? এই প্রশ্ন তুলে দেখি, এখানে লিখবা, এখানে 3 লিখো, এই জায়গায় জাস্ট 3 লিখো, করো দেখি ম্যাথটা, এই জায়গায় জাস্ট তুমি 3 লিখো, রিটেনের জন্য লিখে রাখো, এটা লিখো রিটেন লিখে রাখো খাতায়, ওই জায়গায় জাস্ট এন বাই ই টু দি পাওয়ার 3 লিখে ম্যাথটা করো দেখি। তেজস্ক্রিয়তা যথাক্রমে এন নট এবং এন নট বাই ই টু দি পাওয়ার 3 পাওয়া গেল, এটা রিটেনের জন্য করো ম্যাথটা।
ম্যাথটা করো এবার। কত 5/3 ln 2, ঠিক আছে। রিটেনে আসলেও কি তোমার ওই লন 2 মান বসানোর দরকার আছে? না, তুমি ওইভাবে রেখে দেবে এটাকে। পারবো তাহলে? এটা আমরা 2টা ম্যাথ করে দিয়ে শেষ করে দেবে টপিক। দেখো দেখো তোমাদের শিটটা বের করে দেখে আজকে দিলাম, দেখো তো শিটের, দেখো তো 44 নাম্বারটা দেখো, শিটের 44 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে। দেখো, কোনো তেজস্ক্রিয় পদার্থ 60 সেকেন্ড সময়ে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রারম্ভিক সংখ্যার 1/64 অংশে পরিণত হয়। তারপর বলছে কি তেজস্ক্রিয় পদার্থটির অর্ধায়ু কত। দেখো এটা আমি এখানে বের করি, তারাও এটা আমি এখানে বের করি। কত নম্বর বললাম বলতো? 64 না কত? 46। 44 নম্বর কোশ্চেন। এই জায়গায় দেখো কি বলছে তোমাকে। তোমাকে বলছে এই জায়গায় যে কোনো তেজস্ক্রিয় পদার্থ 60 সেকেন্ড সময়ে ক্ষয়প্রাপ্ত হয়ে এর প্রারম্ভিক সংখ্যার 1/64 অংশে পরিণত হয়। দেখো এই ম্যাথগুলো আমরা ধরো এইচএসসিতে থাকলে রিটেনে করতাম কীভাবে, এইগুলো লেখা যে n/n0 ইকুয়াল টু e⁻ কত মাইনাস ল্যামডা ইন্টু টি, এগুলো লিখে করতাম। কিন্তু যদি ভগ্নাংশগুলো সুন্দর হয়, এই আমরা বললাম না যে x/2 হচ্ছে, x/4 হচ্ছে, x কত 16, 8 16, তারপরে কত 32 66 এরকম করে যাচ্ছে না। এরকম যদি আমি অংশ দেখি তখন আমি ওগুলোতে যাবো না, আমি তখন যে টি হাফ দিয়ে নর্মালি করে দিব, যে এত টি হাফ ইন্টু এত টি হাফ এই গুণ করে দেবো। দেখো মানটা খেয়াল করে দেখো তোমার কী বলছে, কোনো তেজস্ক্রিয় পদার্থ 60 সেকেন্ড সময়ে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রারম্ভিক সংখ্যার 1/64 গুণে পরিণত হয়। আমি বলো এটা কি n/n0 এর মান নাকি বিয়োগ করতে হবে? বলো দেখি একটু করে দেখো তো। মানে 1/64 লেখা আছে না, এটা কি সরাসরি n/n0 এর মান দেওয়া আছে নাকি বিয়োগ করতে হবে? বিয়োগ করতে হবে। পরে দেখো তো কী লেখা আছে, দেখো কী লেখা আছে দেখো, বলছে কোনো তেজস্ক্রিয় পদার্থ 60 সেকেন্ড সময়ে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, হওয়ার পর প্রারম্ভিক সংখ্যার কি 1/64 গুণ কি আছে অংশে পরিণত হয়। তাহলে এটা কি অবশিষ্ট পরিমাণ, n/n0 এর পরিমাণ তাই কত দেওয়া আছে তোমাকে 64। দেখো তো আমাদের গ্রাফের মধ্যে আমরা 64 পড়েছিলাম না, 64-র জন্য কয়টা অর্ধয় লাগতো বলো তো? 64-র জন্য কয়টা অর্ধয় লাগছে? খাতা হিসাব করে দিই, খাতা হিসাব করো, খাতায় লিখো যে x/2 এবার লিখতে থাকো, x/2 এর লিখতে থাকো, তাহলে কয়টা হচ্ছে কত? আমি ধরো শর্টকাট মনে রাখিনি, আমি ওই করতাম লিখে লিখে, ওই জন্য ওটা বলছি না। না হচ্ছে কত আসছে বলো তো, কয়বার আসছে? 6 বার। তাহলে যদি 6 কী হচ্ছে, তাহলে 6টা টি হাফ নিলে কত আসে 60 সেকেন্ড, তাহলে টি হাফের মান কত আছে 10 সেকেন্ড। পারবো না তাহলে? যখন তুমি দেখবে যে পূর্ণ গুণিতক এরকম টাইপের, মানে ভাগ করলে যেটা আসতো সেটা, অথবা ধরো পূর্ণ গুণিতক চলে আসছে একদম, যে ভাগ করছিলাম আমরা টাইম দ্বারা অর্ধ লাগছে, তখন আমরা ওই যে নর্মালি ওভাবে করবো, ওই সূত্র ইউজ করবো না। আর সূত্র ইউজ করে কখন তখন মানগুলো সুন্দর হবে না। যেমন দেখো আমরা 2টা ম্যাথ করলাম না যে 80% 60% এত তখন সুন্দর মান আসছিল না, তখন আমরা ওইভাবে করবো, n/n0 এর মান বের করবো, তখন দেখো লন টু এসে কিছুটা কাটাকাটি হয়ে যাবে। পারবো তাহলে? এই যে বলতো 47 কত হবে এবার? 47 কত হবে বলো তো? 120 সমান বলছে x dps, dps মানে কি ডিকে পার সেকেন্ড, ডিকে পার সেকেন্ড কত হবে বলো তো? 3.7 ইন্টু কত 10⁻10। আর দরকার নেই এখানে, চলো তাহলে তেজস্ক্রিয়তে পারবো। এবার দেখো আমরা গতদিন কেমিস্ট্রির মধ্যে দেখো যে VN RN EN এর সূত্র লিখছিলাম না, লিখতে পারবা?
শিওর শর্টকাট লিখতে পারবা? লিখো দেখি। আমি শর্টকাট লিখে দিয়েছিলাম না, শর্টকাট শুধু 3 লাইন বলেছিলাম যে ভিএন আর এন আর ইএন এর শর্টকাট লিখতে হবে। এটা কি হলো? এই যেরকম দেখো প্রথমে আমরা কি আর এন লিখছিলাম না, মানে এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর এন। আর ইকুয়াল টু কি লিখছিলাম বলো তো? লিখছিলাম 0.53 ইন্টু কি লিখছিলাম যে এন স্কোয়ার ডিভাইডেড বাই কত জেড, তাই না? এত কি লিখবো বলো তো? এত কি লিখবে? এটা অ্যাংস্ট্রমে আসবে। এরপর আর এনের পরে কি ছিল? ভিএন। ভিএনের সূত্র ছিল এরকম যে 2.18 ইন্টু কত 10⁶ ইন্টু কি ছিল যে জেড ডিভাইডেড বাই কত এন। আর এটা কত লিখতাম তখন? মিটার পার সেকেন্ডে। আর একটা ফর্মুলা ছিল যে ইএন ইএন ইকুয়াল লিখতে পারতাম মাইনাস কত 13.6 ইন্টু কি বলছিলাম বলতো জেড স্কোয়ার ডিভাইডেড বাই কত এন স্কোয়ার। এত এটা কি বলছিলাম? ইলেকট্রন ভোল্টে বলছিলাম এটাকে, তাই না? এটা আমরা পড়েছিলাম। পারবো তাহলে? এখন ওকে বলো দেখি, যদি বলে আমাকে যে প্রথম, তাহলে আর এন এর সাথে এন এর সম্পর্ক কেমন হচ্ছে বলো তো? এই আর এন এর সাথে আর এন ইজ প্রপোর্শনাল টু কত যে এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড থাকলে জেড, তাই না? বর্গের সমানুপাতিক। আর ভিএন এর সাথে সম্পর্ক কেমন আছে? ভিএন ইজ প্রপোর্শনাল টু কত জেড ডিভাইডেড বাই কত বলো তো এন। আর ইএন এর সাথে কেমন? এই যে ইএন এর সাথে সম্পর্কটা হচ্ছে কেমন যে জেড স্কোয়ার ডিভাইডেড বাই কত এন স্কোয়ার। নর্মালি হাইড্রোজেনের জন্য বলে, আর একটু কঠিন করার চেষ্টা করে তখন তোমাকে জেড দিয়ে হিসেবে নিকাশ করতে বলবে। পারবো তাহলে আমরা এটা কতদিনে দেখেছিলাম। আর উত্তেজিত বললে কি বলতে বলো তো? প্রথম উত্তেজিত স্তর মানে কত? এন মানে এন এর মান কত কত n+1 মানে কত 2। প্রথম উত্তেজিত বলতে কত 2, আর দ্বিতীয় উত্তেজিত বললে কত 3। এরকম একবার বাড়াই দিব আমরা বলছিলাম। এখন বলো মুখোমুখি বলো। তোমাকে বলছে হাইড্রোজেনের দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগের অনুপাত কত? তাহলে কী হবে বলো তো? হাইড্রোজেনের দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথে অবস্থানরত একটা ইলেকট্রনের বেগের অনুপাত কত? তাহলে কী হবে? 3 বাই কত হবে? 2 হবে। 2/3। কিন্তু দেখো তো ভি এর সাথে এন এর সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। তখন এটা কী দাঁড়াবে? 3 বাই কত দাঁড়াবে? 2 দাঁড়াবে। এবার যদি বলি এটা, যেমন কিন্তু বললো যে হাইড্রোজেনের জন্য এই যে E2 বলছে যে E4, এটা কী বোঝাচ্ছে বলো তো? যে 2 নম্বর কক্ষপথ এবং কত 4 নম্বর কক্ষপথে কী যাচ্ছে? শক্তির অনুপাত যাচ্ছে। তাহলে বলতে এটা কত হবে? E2:E4 কত হবে বলো তো? কত হবে এটা? কত হবে? এটা প্রকৃতপক্ষে হওয়া উচিত কি বলতো? যে 4 এর স্কোয়ার ডিভাইড বাই কত 2 এর স্কোয়ার না, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক বর্গের। তাহলে কী লিখবে? 4 কত হয়? 16 বাই কত 4, আলটিমেটলি কত আছে? 4 বাই কত 1, তার মানে কী দাঁড়াচ্ছে যে 4:1 কত 1। পার্বত লিখলে আমরা পারিগুলা, তাই না? এখন দেখো এটা যদি আমরা আগের দিন দেখেছি, আমরা একটা ভালো জিনিস শিখবো এবার। এদিকে খেয়াল করে দেখো, তোমাকে যদি বলা হয় যে এই দেখো এটা একটা নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এই যে এটা তৃতীয় কক্ষপথ, এরকম, তাই না? তো প্রথম কক্ষপথে অবস্থানরত ইলেকট্রনের আমরা ব্যাসার্ধের সম্পর্ক দেখলাম, মানে আর এন এর সাথে এর সম্পর্ক হচ্ছে আমরা হাইড্রোজেন লিখতে এন স্কোয়ার লিখতে পারবো। আর ভিএন এর সাথে সম্পর্কটা আমরা দেখলাম যে ব্যস্তানুপাতিক 1/n লিখবো এটাকে। আর ইএন এর সাথে লিখবো এরকম লিখলাম যে ইন্টু 1 বাই কত এন স্কোয়ার, এরকম মনে রাখলাম যে হাইড্রোজেনের জন্য হয় আর কি। আমরা তো জেড লাগাবো প্রত্যেকটার সাথে। এমন ব্যাপারটা হচ্ছে তোমাকে এটা জিজ্ঞেস করে এরকম যে পর্যায়কালের সাথে বলে যে তোমার কক্ষপথের সংখ্যার অনুপাত চাই, এরকম বলে যে 2 নম্বর কক্ষপথ এবং 3 নম্বর কক্ষপথে ভ্রমণরত একটা ইলেকট্রনের পর্যায়কালের অনুপাত কত হবে। মানে তোমার কাছে চাই কি T2 বাই ধরো T1/T2 চাইলে, এরকম যে T1 ডিভাইড বাই চাইলে হচ্ছে T2। T1 বলতে কী বোঝাচ্ছে? যে প্রথম কক্ষপথে ঘূর্ণনরত একটা ইলেকট্রনের পর্যায়কাল, আর T2 বলতে কী বোঝাচ্ছে? দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণনরত একটা ইলেকট্রনের কী যাচ্ছে? পর্যায়কাল যাচ্ছে। তাহলে তোমাকে পর্যায়কালের সাথে এনের সম্পর্ক জানতে হবে। বুঝতে পারছেন বলো নি? পর্যায়কালের সাথে সম্পর্ক চাইবে। আমরা তো আমরা ভিএন আর এন ইএন পারি। এখন তোমাকে ধরো জিজ্ঞেস করলো যে পর্যায়কালের সম্পর্ক কী, মানে বলে যে 2 নম্বর কক্ষপথ এবং 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন পরিভ্রমণ করছে, তার পর্যায়কালের অনুপাত কত হবে। বুঝে গেল এই কথা? দেখো এটা কেমন করবো আমরা। দেখো পর্যায়কাল টি, এই টি ইকুয়াল টু নর্মালি কী হবে তো? টি ইকুয়াল টু কত হয়? 2π ডিভাইড বাই আমরা কী লিখি? ওমেগা লিখি না? পর্যায়কাল কী লিখি? 2π বাই কি ওমেগা লিখি, এটা তাই কি না? তো এটা তুমি না রাখলেও সমস্যা নেই। দেখো আমি এটা বলি, দেখো এটা ধরো তোমার নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ। দেখো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি আর হয়, এর পরিধি কত হবে বলো তো? 2πr। পরিধি কত হবে? যে 2πr। আর এর বেগের মান যদি ধরো ভি হয়, তাহলে আমরা কি জানি যে এস ইকুয়াল টু কী লেখা যায়? এস ইকুয়াল টু কত লেখা যায়? ভিটি লেখা যায়। তাহলে এই টাইমটা কী দাঁড়াচ্ছে বলো তো? এই টাইমটা কী দাঁড়াচ্ছে? যে এস ডিভাইডেড বাই কত ভি। তো এক্ষেত্রে এস এর মান কী দাঁড়াচ্ছে? পরিধির সমান। তাহলে এস এর পরিবর্তে আমরা কী লিখতে পারবো? যে 2π কত লিখতে পারবো? আর বেগের মান কী বসাবো? ভি বসাবো। দেখো এখান থেকে তাই আসে। দেখো এই যে টি ইকুয়াল টু কী লেখা যায়? যে 2π বাই কত ভি, না 2π বাই কত ওমেগা। আমরা জানতাম দেখো এই যে ভি ইকুয়াল টু আমরা কী জানি বলতো? ভি ইজ ইকুয়ালস টু কত হয়? ওমেগা ইন্টু কত হয়? আর হয় না? কোনই বেগের সাথে সম্পর্ক এটা। তাহলে ওমেগার পরিবর্তে এখানে কী বসাতে পারছো? যে 2π ডিভাইড বাই এখানে কি ভি বাই আর লিখতে পারবে এটাকে, তাই না?
তাহলে ভি বাই আর লিখে কি 2 πr লিখবো, আর নিচে কি আসবে ভি আসবে। তাহলে দেখো দুইভাবে একই জিনিস আসছে যে টি ইকুয়াল টু 2 πr/v, এখানেও কি টি ইকুয়াল টু 2 πr/v আসছে। তাহলে তোমার এখন পর্যন্ত দাঁড়ালো এটা, দেখো যে টি ইজ ইকুয়ালস টু হচ্ছে যে 2 πr আর ডিভাইড বাই হচ্ছে কত বলো তো ভি। এখন দেখো খেয়াল করে দেখো আর এর সাথে এন এর সম্পর্ক কেমন বলতো, আর এর সাথে এন এর সম্পর্ক এই দেখো 2 π আর কি ধ্রুবক না, এটা তো ধ্রুবক, তাহলে আর এর সাথে এন এর সম্পর্ক কেমন ছিল বর্গের সমানুপাতিক। এটা আমরা বলতে পারবো কি যে এন স্কোয়ারের সাথে সমানুপাতিক এটা, তাই কি না, এটা কি এন স্কোয়ারের সাথে সমানুপাতিক না। এবার খেয়াল করে দেখো এখানে কি আছে বলো তো, এখানে কি আছে ভি লেখা আছে না, তাহলে ভি তো ধ্রুবক নাকি, ভি কি ধ্রুবক না, এটা কি মান বসাবো আমরা, ভিও কিন্তু চেঞ্জ হয় তাই না, যে কক্ষপথ ভেদে কি ভিও চেঞ্জ হয়, তাহলে ভি এর মধ্যে একটা এন ছিল না, দেখো তো আমরা একটা লিখছিলাম দেখো তো যে ভি ইজ প্রপোর্শনাল টু কি 1/n লিখছিলাম না, তাই না। তাহলে এখানে আমরা কি ভি এর পরিবর্তে আমরা কি 1/n বসাতে পারবো এই জায়গায় সমানুপাতিক হারায়। তাহলে এন যদি উপরে যায় আলটিমেটলি কি হলো এন কিউ হয়ে যাচ্ছে না, দেখো তো বাকি আর আছে যে 2 π তো ধ্রুবক, এই আর এর মধ্যে মানে আর এর সাথে একটা এন এর সম্পর্ক ছিল, আবার কি ভি এর সাথে এন এর সম্পর্ক ছিল, তো আর এর সাথে এন এর সম্পর্ক কেমন ছিল বর্গের সমানুপাতিক, আর ভি এর সাথে সম্পর্ক কেমন ছিল ব্যস্ত সমানুপাতিক। এখানে যদি সমানুপাতিক বসাই আমরা তাহলে এটা উপরে যাবে, উপরে আলটিমেটলি কি হচ্ছে টি এর সাথে সম্পর্ক দাঁড়াচ্ছে এরকম, এই যে টি এর সাথে সম্পর্ক হচ্ছে টি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কত এন এর কিউব, মানে এন তম কক্ষপথে অবস্থিত একটা ইলেকট্রনের সাথে তোমার পর্যায়কালের সম্পর্ক হচ্ছে কেমন ঘনফলের কেমন সমানুপাতিক। এই লাইনটা লাস্ট লাইন লিখে রাখো তাহলে হবে যে টি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কত এন এর কিউব, টি ইজ প্রপোর্শনাল টু এন এর কিউব। এখন তোমাকে যদি বলে যে 1, 2 এবং 3 নম্বর কক্ষপথে অবস্থানরত একটা ইলেকট্রনের পর্যায়কালের অনুপাত কত হবে, তাহলে কত হবে 1 এর কিউব করলে কত হয় 1, 2 এর কিউব করলে কত হয় 8, আর 3 এর কিউব করলে কত হবে 27, তাহলে কত হবে 1:8 কত 8:2 কত হবে 27 পাবো। তাহলে পর্যায়কালের সাথে তোমার টি এর সম্পর্ক দাঁড়ালো হচ্ছে টি ইজ প্রপোর্শনাল টু কত এন এর কিউব, পারবো। তাহলে গতদিন আমরা যে কেমিস্ট্রির মধ্যে দেখো যে তোমাদের প্র্যাকটিস শিটে ম্যাথ দেওয়া ছিল কয়েকটা পার্থক্যগুলো করা, যে হিলিয়ামের এততম এত থেকে গেলে পার্থক্য কত হবে, তার আমি যে এক্সামের মধ্যে একটু আলাদা করে দিয়েছিলাম মানগুলো চেঞ্জ করে, ওগুলো একটু দেখেও তাহলে হবে এখান থেকে, যে ইএন আর এন আর ভিএন এর ম্যাথগুলো ওখান থেকে আসবে নর্মালি, তাহলে হবে। এবার দেখো আমরা এখানে যাই একটু, দেখো আমরা আর যে সূত্র দেখেছিলাম না, এই যে রিডবার্গ ধ্রুবকের এই সূত্র দিয়ে, এই যে আর এট দিয়ে দেখো তো ওইদিকে যে 1/λ ইকুয়াল টু কত যে আর এইচ ইন্টু কত বলো তো যে 1/n1 এর স্কোয়ার মাইনাস কত 1/n2 এর স্কোয়ার, এই সূত্র শিখেছেন আমরা। এটা গতদিন এই যে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হলে পারবো এগুলো জিনিসপত্র, n1 এর মান n2 এর মানটা ফিক্সড, এগুলো আমরা পাই নর্মালি, তাই না। এবার দেখো তো যদি শক্তি বের করতে হলে আমরা কী করতাম যে ই ইকুয়াল টু কত হতো, ই ইকুয়াল টু হতো কত যে hc/λ, তাই এরকম হতো। গতদিন কিন্তু আমরা এই যে একটা প্রশ্ন ছিল আর গত উইকলিতে কেমিস্ট্রির প্রশ্ন ছিল এক্স দিয়ে পেরেছিল, ওটা এক্স দিয়ে একটা কোশ্চেন ছিল পেরেছিল, পারো নাই কয়জন পারো নাই হাত দেখি একটু দেখি কতজন পারো নাই, কেমিস্ট্রি একটা কোশ্চেন ছিল কিন্তু আর এক্স টেক্স দিয়ে পারো নাই কয়জন দেখি হাত দেখি একটু, সবাই পেরেছো? দাঁড়াও আমি একটু দেখি না গাছে আমার কোশ্চেন কিনা, একটা এক্স দিয়ে কোশ্চেন ছিল না আর এডেল, এটা বেড়েছিল 18 নম্বর বেড়েছিল, এই যে 18 নম্বর বেড়েছিল 18 নম্বরটা পারো নাই। আমরা কি বলছিলাম বলো, এস এর মান যা যা থাকবে, এস এর মান ধরো প্লাস মাইনাস, তার মানে কি একটা পজিটিভ দিকে ঘুরে একটা নেগেটিভ দিকে ঘুরে, তার মানে কি এস এর মান দেখে বোঝা যায় যে একটা অরবিটালে কয়টা ইলেকট্রন আছে। আমি পড়িনি যে এস এর মান ধরো শুধু হাফ, মানে কি বোঝাচ্ছে একটা অরবিটালে কয়টা ইলেকট্রন আছে একটা, এস এর মান 2টা মানে প্লাস মাইনাস হাফ, তার মানে একটা অরবিটালে কয়টা ইলেকট্রন আছে 2টা। এখন তোমাকে এস এর মান কি বলতেছে 3টা,
একটা অরবিটাল কয়টা করে ইলেকট্রন বোঝাচ্ছে 3টা করে। আর তুমি কত নম্বর কক্ষ জিজ্ঞেস করছো বলো তো, কত 5 নম্বর। তাহলে 5-এর জন্য অরবিটাল থাকবে কয়টা, 5-এর স্কয়ার করলে কত হয় 25, আর একটা অরবিটাল ইলেকট্রন কয়টা বলছে 3টা, তাহলে 3 পজিশন কত হবে 75। যেটার জন্য আসলাম এখানে, যেটার জন্য আসলাম এই যে 28 নম্বরটা, এই যে দেখো এই 28 নম্বরটা খেয়াল করে দেখো। এই প্রশ্নটা ছিল এরকম যে হাইড্রোজেন পরমাণুর লিমেন, এটা লাইমেন হতো প্রকৃতপক্ষে, তাহলে ইংরেজিতে লিমেনই বলে। হাইড্রোজেন পরমাণুর লিমেন সারির সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য যদি এক্স হয়, তবে হিলিয়াম প্লাস আয়নের জন্য বামার সিরিজের সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হবে। এটা বড় সড়ো এমসিকিউ। পারেছিল কজন পাইছিল দেখি, এটা এবার কোশ্চেন ছিল না বললে, এবার দেখি হাতুটা দেখি কজন পারেছিল, পারো নি কি হাতুটা দেখি একটু, সবাই পারেনি। দেখো আমি বলি কী লেখা আছে দেখো, আগে আমরা সূত্র লিখি। দেখো আমরা এটা জানতাম না, দেখো তো যে 1/λ ইকুয়াল টু আমরা কী জানি যে 1/λ ইকুয়াল টু আর এইচ ইন্টু কী জানি বলো, যে 1 কি এন 1-এর স্কোয়ার মাইনাস কী জানি বলো, যে 1/n2-এর স্কোয়ার, এটা আমরা জানতাম আগে, তাই কি না? এখন তো তোমাকে কী বলতো প্রথমটা দেখো, বলছে আর একটা দেখো তো এনে কি জেড স্কোয়ার গুণ হতো না একটা, অন্য কিছু বলে তখন কী করতাম জেড স্কোয়ার গুণ করতাম। আর প্রথমটা দেখো বলছে হাইড্রোজেন পরমাণুর লিম্যান সারির, লাইমেন বলে n1-এর মান কত, লাইমেন বলে n1-এর মান কত 1, n1-এর মান কত পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম। তাহলে ভ্যান লিখতে কত লিখবো, তাহলে আর এইচ ইন্টু এই যে 1/1-এর স্কোয়ার করলে কত 1ই থাকবে, আর মাইনাস দেখো এবার কী বলতে, আবার কী বলছে যে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এটার মান কী হতে হবে বলো তো, এটার সাথে সম্পর্ক কেমন ব্যস্তানুপাতিক না, এটা সবচেয়ে কম হওয়ার জন্য সবচেয়ে কী হতে বেশি হতে হবে, তাহলে বেশি মানে কত ইনফিনিটি, ইনফিনিটি হলে এই পার্টটা পুরোটা 0 হয়ে যাচ্ছে না। তাহলে দেখো তাহলে 1/λ এটা অ্যাকচুয়ালি কত দাঁড়াচ্ছে, শুধু কত দাঁড়াচ্ছে আর এইচ দাঁড়াচ্ছে না, বুঝিনি কথা কোনো। আর এটা তোমার কত বলছে বলো তো, তরঙ্গ দৈর্ঘ্য কী বলছে এক্স, তাহলে এখানে তাহলে এক্সের মান কত দাঁড়াবে, এক্সের মান দাঁড়াবে হচ্ছে কত 1 কত আর এইচ, বুঝুনি কথা কোনো। তাহলে 1 এক্সের মান কত দাঁড়ালো 1 কত আর এইচ, এটা পেয়ে গেলাম এখান থেকে। এখন তারপরে দেখো কী বলছে তোমাকে, হয় তবে হিলিয়াম প্লাস আয়নের বামার সিরিজের সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হবে। এবার বামার সিরিজ জন্য লিখতে হতো, তুমি লিখো আগে, আগে তো 1/λ লিখো, 1/λ ইকুয়াল টু আর এইচ আগে লিখো ডিভাইডেড বাই 1/n। তাহলে বলো কী বলছে বামার সিরিজ, তাহলে বামার লাইমেনের পর কী হয় বামার হয়, বামার জন্য 2, তাহলে 2-এর কত আসবে 4 আসবে এখানে, 4 মাইনাস। এবার দেখো তখন কী বলছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে, তাহলে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য n2-এর মান কী হবে সব থেকে কম হবে, কারণ সম্পর্ক কেমন ব্যস্তানুপাতিক। তাহলে 2 যেহেতু হয়ে গেলে ওটার মান কত হবে 3, তাহলে 3 করলে কত হবে 9, 3-এর বড় করলে কত আসবে 9, তাহলে 1 মাইনাস 1 কত লিখবো এখানে 9 লিখবো, তাই না। আর 1/λ মান কত পেয়েছিলাম বলো এখান থেকে, মানে এই যে 1/λ না 1/λ মান তো বের করবো আমি, 1/λ ইকুয়াল টু আর এইচের পরিবর্তে কত বসাতে পারবো 1/x বসাতে পারবো না, আর এইচের পরিবর্তে 1/x বসাতে পারবো, তাহলে আর এইচের পরিবর্তে বসাবো এই জায়গায় 1/x ইন্টু ক্যালকুলেশন করে এবার, তাহলে 9 4 নম্বর কত হয় 36, তাহলে 36 এর উপরে কত থাকবে 9 4, তাহলে কত 5, তাহলে এটা তাহলে 5 কত 36x আছে কোথায় এটা, ওমা কী হলো এটা, আমি কোনো জায়গায় ভুল করলাম, আমি কোনো জায়গায় ভুল করলাম, আমি কোনো জায়গায় ভুল করলাম, দাঁড়াও দাঁড়াও আমি বলি, বলো বলো বলো, জেডের মান তো বসানো লাগবে, জেডের মান তো বসাতে হবে। দাঁড়া আরেকটু দেখি তো কী বললাম, দাঁড়াও দাঁড়াও আমি বলি 1/λ লিখলাম তাই না, 1/λ মান তো আর এইচ পেয়েছিলাম শুধু, তাই না, এটা প্রথম থেকে পেয়েছিলাম, এটা তো ভুল ছিল না তাই না, কী হলো ভাই বন্ধ হয়ে গেছে নাকি, সাদা তো এখনও দেখা যায় সবসময়, সমস্যা নাই। দেখো তাহলে 1/λ ইকুয়াল টু আর এইচ পাইছিলাম না আগের বার, পরেরটা শুধু দেখি তাহলে হবে। দেখো আমরা জানি কি জানি যে 1/λ তাই না, 1/λ ইকুয়াল টু কী হয় যে আর এইচ ইন্টু হচ্ছে কত জেড এর স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই n1-এর স্কোয়ার লিখবো। তো n1-এর মান কত হচ্ছে জায়গায় বামার বলেছে মানে কত 2, 2-এর বড় কত হলে 4 আসবে, 4 মাইনাস ওটা বলছে কি সর্বোচ্চ, সর্বোচ্চর জন্য ওটার মান কত নিব সর্বনিম্ন, যে 1/, এখানে কত 9ই আসবে না, আসলে এটা তাহলে সমান আর এইচের মান কত ছিল বলো তো, আর এইচের মান কি লিখতে হবে এখান থেকে 1 কত, এখানে পেয়েছিলাম 1/x ইকুয়াল টু কত পেয়েছিলাম, দাঁড়াও দাঁড়াও এই বামে আগে পেয়েছিলাম এই লাইনটা যে 1/λ ইকুয়াল টু ছিল কত আর এইচ, আর এই ল্যামডার পরিবর্তে কি লেখা ছিল এক্স লেখা ছিল, এখানে এক প্রকৃতপক্ষে আর এইচ ইকুয়াল টু কত 1/x লেখা যাবে, এখানে যদি বসাই তাহলে 1/x বসালাম এই জায়গায় ইন্টু জেড, তাহলে হাইড্রোজেন হিলিয়াম, হিলিয়ামের জন্য পারমাণবিক সংখ্যা কত 2, তাহলে 2-এর বড় করলে কত আসবে 4 আসবে, তাহলে ইন্টু হচ্ছে কত 4
ইন্টু এই জায়গায় আসবে হচ্ছে 4 নং 36, আর 36কে 4 আসবে এই জায়গায়, তাই না? তা 4 আসলো ইকুয়াল টু এই পাশে কত 5 আসবে, 5 লিখলাম এই জায়গায়। আর এই পাশে কী আছে বলতো 1/λ আছে, তাই ক্যালকুলেশন করতে লাগবো। তো 1/λ ইকুয়াল টু এখানে 4 5 কত হচ্ছে 20, কোনটা আচ্ছা না লিখলাম, তাহলে কত লিখবো, তাহলে 5 বাই কত লিখবো, যে 9x লিখবো এটাকে। এবার এটা উল্টিবে না, তাহলে 1/λ আছে, তাহলে ল্যামডা লিখতে হলে তোমাকে কী লিখতে হবে, যে 9x ডিভাইডেড বাই কত 5, 9x বাই ছিল কোথায় এই জায়গায়, তাই না? খুব কঠিন কি? খুব কঠিন না, খুব কঠিন না, তোমার একটু চিন্তা করতে হতোই আর কি। আর এই যে 30 নাম্বার কে পেরেছো বলো তো, অ্যালুমিনিয়াম 3+ নিউক্লিয়াসে কয়টি ইলেকট্রন আছে, এটা কে পেরেছো? কার কার ভুল গেছে বলো, কার কার ভুল গেছে? সোজা জিনিস ভুল করলে চান্স হবে না, সোজা জিনিস ভুল করলে চান্স হবে না, সোজা জিনিস ভুল করলে চান্স হবে না। ক্লাস শেষে দেখা দেবো নি 1/λ ইকুয়াল টু RH ইন্টু 1 ডিভাইডেড বাই, দেখো কী লেখা যায়, n1 এর স্কোয়ার মাইনাস কত 1 ডিভাইডেড বাই n2 এর স্কোয়ার, আর ইন্টু কত লেখা যায়, যে z এর স্কোয়ার লেখা যাবে, তাই না? এই সূত্র যদি খাতা লিখো দেখি একবার, তারপরে ম্যাথ করো দেখি, ঢাবিতে আসছিল এবার করো দেখি, এটা আগে সূত্রটা লিখো একবার খাতায়। এর উত্তর কী হবে শিওর? ওটা হাইড্রোজেন লেখা আছে, হাইড্রোজেন, এটা লেখা আছে হাইড্রোজেন। কি কি বলছে বলো তো, N2 থেকে কোথায় আসবে, 1-এ আসবে, তাহলে 1-এ আসার জন্য ধাপান্তরের জন্য ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোরন উৎপন্ন করবে সেটা বলছে, তাই না? এখন দেখো তাহলে ল্যামডার সাথে তাহলে খেয়াল করে দেখো, হাইড্রোজেন দেওয়া আছে, H+ দেওয়া আছে, He দেওয়া আছে, আর লিথিয়াম দেওয়া আছে, তাই না? তাহলে সবার কি আলাদা হচ্ছে বলো তো, সবার জন্য কি N1 এর মানটা আর N2 এর মানটা সেম না সবার জন্য, আবার সবার জন্য কি বলো RH এর মানটাও কি সেম, পার্থক্য তৈরি করছে কি Z, বলো তো ল্যামডার সাথে Z এর সম্পর্ক কেমন হচ্ছে, ব্যস্তমূলক সম্পর্ক হচ্ছে, তাহলে তোমার যাচ্ছে কি ল্যামডার মান সর্বনিম্ন, তাহলে Z এর মান কি সবথেকে বেশি, সেটাই উত্তর, তাহলে Z এর মান সবথেকে বেশি কার বলো তো, লিথিয়ামের, তাহলে আমার লিথিয়ামের উত্তর। পারবো তাহলে, পারবো? এটা আমরা পারবো। এবার আমরা পরে যাই, দেখো এবার আমরা ওই যে আলফা বিটা গামা একটু পড়বো। দেখো তেজস্ক্রিয় রশ্মি, হ্যাঁ এই যে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের কারণ কি বলতো, তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের কারণ, তেজস্ক্রিয় রশ্মি যে নির্গত হয় এটার কারণ কি? আমরা হাইড্রোজেনের কথা আগে বলি, দেখো হাইড্রোজেন কি 1 লিখবো, তারপর ধর নিলাম কার্বন নিলাম, তা কার্বন কি লিখবো 6 লিখবো, এখানে 12 লিখবো, তারপর তো সোডিয়াম নিলাম, ধরো সোডিয়াম লিখলে কত লিখবো, এই জায়গায় 11 লিখবো, 23 লিখবো। এরপর যদি যাই কার কাছে যাবো, ধরো ইউরেনিয়ামের কাছে গেলাম, ইউরেনিয়াম 92 আর হচ্ছে কত 235। এবার খেয়াল করে দেখো, আমরা জানি পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে কী হয় বলতো, নিউক্লিয়াসের মধ্যে কী হয়,
প্রোটনের সাথে সাথে কি নিউট্রন সহ কি থাকে, বাড়তে থাকে, তাই না? এখানে নিউট্রন ছিল 0, এখানে নিউট্রন হচ্ছে কয়টা, 6টা, আর প্রোটন আছে কয়টা, 6টা। এই জায়গায় প্রোটন হচ্ছে কয়টা, এই জায়গায় প্রোটন হচ্ছে কয়টা, 6টা, আর নিউট্রন হচ্ছে কয়টা, 6টা। তাহলে প্রোটন এবং নিউট্রনের অনুপাত কত, এই যে প্রোটন বাই নিউট্রনের অনুপাত কত, 1। এই জায়গায় দেখো তো কত, এই জায়গায় হচ্ছে কত, 12 বাই কত, 11 অনুপাতটা।